দুই দিন আগে বিয়ে করা বর এক্সাম হলে নকল করার অপরাধে খাতা এক্সপেল করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এইরকম দৃশ্য মনে হয় খুব কমই ঘটেছে, অথবা আদৌ ঘটেছে কিনা সন্দেহ আছে। কিছু সময়ের জন্য সবকিছু যেন থমকে গেছে। ইয়ানুর মাথা নিচু করে আছে, এমন ভাবে মাথা নিচু করে রেখেছে পিছন থেকে দেখলে মনে হবে মাথাটা বুঝি শরীরে নেই। মরমে মরছে ইয়ানুর, লজ্জায় অপমানে নিজের দুই কপল লাল হয়ে আছে। মাথার ভিতরে সবকিছু যেন এক মুহূর্তে ফাঁকা হয়ে গেছে। সারা জীবনের অর্জিত সম্মান পরিশ্রম সব যেন বৃথা। স্যার একের পর এক ভয়ঙ্কর সব বলি ছুড়ে মারছে নূরের দিকে। নূর তা নিজের কান দিয়ে শ্রবণ করছে ঠিকই, কিন্তু বুকের ভিতর কোনো তীরের মতো বিচ্ছে, যেটা শুধু নূরই অনুভব করতে পারছে। নূরের চোখে মনে হচ্ছে শ্রাবণের প্লাবন নেমেছে। কয়েক বেঞ্চ দূরত্বে বসা ইস্তাতের চোখ জোড়াও ছলছল করছে। প্রিয় বান্ধবীর এত অপমান সহ্য হচ্ছে না। নিজের বান্ধবীর হয়ে একটা কথাও বলতে পারছে না। স্যারকে বলতে গিয়েছিল নূর এসব করবে না, কখনো না, কিন্তু স্যারের এক ধমকেই চুপ হয়ে যায়। আজ নূরের এক্সামের জন্য গতকাল রাতে নূরের ভালো মতো ঘুম হয়নি। হবে কি করে, ঘুমানোর চেষ্টাও করেনি। পড়াশোনা নিয়েই বিজি ছিল নূর। কয়েকবার রিভিশন দিয়েছে, যদিও বা সব পড়া আগে থেকেই কভার করা ছিল, তবুও কয়েকবার রিভিশন দেওয়া বাদ রাখেনি নূর। পড়াশোনা তার জান প্রাণ। গত 2 দিন যেই পরিমাণ ঝড় গিয়েছে নূরের উপর দিয়ে, নূরের ভাবতেই গায়ে কাটা দেয়। পুরো জীবনটা মুহূর্তের মাঝে বদলে গিয়েছে। নিজের সাথে অন্য একজন লোককে সারা জীবনের জন্য বেঁধে দিয়েছে। এই নিয়ে বাবার সাথে খুব অভিমান নূরের। যেই বাবার সাথে কথা না বললে সব অন্ধকার মনে হয়, নিজেকে অসহায় লাগে, অথচ আজ 2 দিন হয়ে যাচ্ছে বাবার সাথে একটা কথাও বলেনি নূর। নূরের বাবা অনেকবার চেষ্টা করেছে কথা বলার, কিন্তু নূর নিজের ভিতর নিজেকে আরো গুটিয়ে নিয়েছে। সবকিছু ভুলে একসাথে নূর আর ইশরাত এক্সাম দিতে আসে। এক্সাম শুরু হওয়ার 20 মিনিট আগেই দুই বান্ধবী হলে এসে উপস্থিত হয়। ইশরাত নূরকে নানা ধরনের কথা বলে হাসানোর চেষ্টা করে চলেছে, নয়তো বান্ধবীর পরীক্ষায় প্রভাব পড়বে। লিখতে গেলে যদি বান্ধবীর উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কথা মাথায় আসে, তাহলে সমস্যা। মেয়েটা ভালো করে লিখতে পারবে না, পরে পরীক্ষা খারাপ হবে। ওইটার টেনশনে তার বান্ধবীকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। পরাণের বান্ধবীর জন্য কত টেনশন ইশরাতের, কত দূর পর্যন্ত ভেবে ফেলেছে। এর মধ্যে ঘন্টা বাড়ি দিয়ে দেয়, সকলে যে যার আসনে বসে পড়ে। ইশরাত কয়েক বেঞ্চ পরে বসেছে। স্যার ম্যামরা খাতা নিয়ে হলে উপস্থিত হয়। সকলকে খাতা দেওয়া হয়। ঘন্টা বাড়ি দেওয়ার সাথে সাথে প্রশ্ন দেওয়া হয়। নূর হাতে প্রশ্ন পেয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। সব প্রশ্ন নূরের জানা, এখন শুধু উত্তর লেখার পালা। ঠান্ডা মাথায় একের পর এক প্রশ্নের উত্তর লিখতে থাকে নূর। 1 ঘন্টা যাওয়ার পর নূর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন অনুভব করে। ম্যামকে বলে নূর নিজের খাতা আর প্রশ্ন ভাঁজ করে রেখে যায়। ইতিমধ্যে পিয়ন এসে খবর দিয়ে যায় মিনিট 10-এর জন্য এই হলের স্যার ম্যাম যেন দেখা করে আসে অফিস রুমে প্রিন্সিপাল স্যারের সাথে। খুবই জরুরি কথা আছে। হলে এখন একজন স্যার অবস্থান করছেন। নূর আবার হলে এসে লেখা শুরু করে। এর মধ্যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারে না। হুট করে এসে স্যার এত জোরে খাতার টান দেওয়ায় হাতের কলম ছিটকে গিয়ে 2 হাত দূরে মেঝেতে অবস্থান করছে। স্যার খাতা নাড়া দেওয়ার সাথে সাথে ঝরঝর করে কয়েক পৃষ্ঠা আলাদা লেখা কাগজে বেরিয়ে আসে। নূর বুঝতে পারছে না এসব তার খাতার ভিতরে কোথা থেকে আসলো। সে তো এখন অব্দি এক্সট্রা কোনো পেপারই নেয়নি। এসব কি স্যার? কাপা কাপা গলায় বলে ওঠে ইয়ানুর। বাহ বাহ বাহ, চুরি তো চুরি, তারপরও সিনা চুরি। এতগুলো টিচারের চোখ ফাঁকি দিয়ে নিশ্চিন্তে বসে এসব পেপার থেকে ছাপাচ্ছেন। মানে এখন আপনি জিজ্ঞেস করছেন? সহজ বাংলায় বলতে হবে কপি করছেন, আরও যদি সহজ করে বলি নকল করছেন। স্যারের কথায় নূরের মাথা যেন বাজ পড়ছে। এসব স্যার কি বলছে? নকল আর নূর, এসব তো সে দুঃস্বপ্নেও কোনোদিন ভাবেনি। স্যারের কথায় ক্লাসের সকলেই যেন ছোটখাটো একটা ঝটকা খায়। এত ভালো স্টুডেন্ট, ক্লাসের টপার কিনা নকল করছে, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু ইশরাতকে দেওয়া স্যারের ধমক আর স্যারের মুখের বুলি শুনে কেউই কিছু বলার সাহস পায় না। এসবই করে বেড়ান, মুখ দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারেন না। বড় হলে তো দেখা যায় ঠান্ডা মাথার ক্রিমিনাল হবেন। স্যার, আমার কথাটা একবার শুনুন। চুপ, একদম চুপ। স্যারের এমন বাজ খায় স্বরের ধমকে একদম চুপ হয়ে যায় নূর। মুখ দিয়ে একটা টু শব্দও বের হচ্ছে না। চোখ দিয়ে শুধু অঝোর ধারায় বৃষ্টি ঝরছে।
মন শুধু একটা কথাই বলছে, তোর সব শেষ নূর, তোর সব শেষ। তোর ক্যারিয়ার, স্বপ্ন সব শেষ। এর মধ্যে ছাত্রছাত্রীদের কানাঘোষা শুরু হয়ে গেছে। নিজের সাথে এত সব অন্যায় অপবাদ মেনে নিতে পারছে না। কি হচ্ছে কি এখানে? এটা কি এক্সাম হল নাকি মাছের বাজার? হঠাৎ করে কারো গম্ভীর পুরুষালী কণ্ঠে এরকম বলি শুনে সকলের গুজুর গুজুর ফুসুর ফুসুর বন্ধ হয়ে যায়। সকলের দৃষ্টি এখন দরজার সামনে দাঁড়িয়ে থাকা লম্বাটে সুদর্শন যুবকের দিকে। নাইট স্যারও ঘাড় ঘুরিয়ে দরজার দিকে দৃষ্টি ফেলে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে নাইট স্যার চিনে উঠতে পারে না। মাসখানেক হয়েছে এই ভার্সিটিতে জয়েন হয়েছেন তিনি, কিন্তু এই লোককে তো একদিনও দেখেননি। ইনি কি ভার্সিটির কেউ? নিজেকে নিজেই প্রশ্ন করে নাহিদ স্যার। তারপর আবার নিজেই ভাবে, না, ভার্সিটির হলে তো চিনতো, তাহলে কি বাইরের থেকে লোক এসেছে পরিদর্শন করার জন্য? নাহিদ স্যারের ভাবনার মাঝেই আবার সেই জাজালো কণ্ঠের বুলি কানে এসে প্রতিধ্বনিত হয়। আই অ্যাক্স ইউ সামথিং। আপনি থাকতো এক্সাম হলে এত নয়েজ কিসের? এর মধ্যে এক্সাম হলের অন্য টিচাররাও এসে দাঁড়ায়। সব টিচারদের মনে একই প্রশ্ন। নাহিদ স্যার বুঝতে পারলো হয়তো কোনো টিচার, আর নয়তো ভার্সিটির অনেক পাওয়ারফুল কেউ হবে লোকটা। অন্যথা একজন টিচারের সাথে এতটা দাপটের সাথে কিছুতেই কথা বলতে পারতো না। মনে মনে নিজেকে বলে ওঠে, সাব্বাস বেটা, এবার তুই সকলের কাছে প্রিয় হয়ে উঠবি। এই মেয়েটা নকল করেছে স্যার, আমি তাকে প্রমাণসহ হাতে নাতে ধরেছি। নাহিদ স্যারের কথায় দরজায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হুঙ্কার ছেড়ে বলে ওঠে। হোয়াট? বলেই ধপাধপ কদমে ক্লাসের ভিতরে এসে দাঁড়ায়। অন্যান্য স্যার ম্যামও এসে দাঁড়ায়। নকল করার মতো এত বড় দুঃসাহস কে দেখিয়েছে? আপনি অফিসে ইনফর্ম না করে এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি এখনই ইনফর্ম করতাম স্যার। ওয়েট স্যার, আমি এখনই করছি। থাক, আপনাকে আর কিছু করতে হবে না, আমি দেখছি বিষয়টা। তার আগে সেই সাহসী মানুষটাকে দেখে নেই। বলেই চোখ ঘুরিয়ে তাকায়। কিছু কি থমকালো? কি জানি, কিছু সময়ও যেন অতিবাহিত হলো না। কয়েক সেকেন্ডের মাঝে চোখ ঘুরিয়ে নাহিদ স্যারের দিকে দৃষ্টি দেয়। বেঞ্চে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে স্যার ম্যামদের চোখও যেন বিশ্বাস করতে পারছে না। নাহিদ স্যার খুব গর্বের সাথে বলে চলেছে, এই সেই নকলবাজ মেয়ে স্যার, আমি হাতে নাতে ধরেছি। দেখেন স্যার, এমনভাবে আছে মনে হয় তার চেয়ে সাধু আর কেউ নেই। ওপরে ওপরে ভালো সেজে ভিতরে ভিতরে কার্য হাসিল। নূর এখনো মাথা নিচু করে আছে, চোখ মুখ লাল হয়ে একাকার, চোখের পানিতে সব ভিজে যাচ্ছে। নাহিদ স্যার আবারও বলে ওঠে, স্যার, এর কি শাস্তি দেওয়া যায়? লোকটা নূরের দিকে কিছু সময় তাকিয়ে রয়। তারপর নাহিদ স্যারের দিকে তাকিয়ে বলে ওঠে, এর একটাই শাস্তি, খাতা এক্সপেল করে দেওয়া, আর বাকিটা কর্তৃপক্ষ দেখবে। পৃথিবী কি থমকে গেছে নাকি নূরের জীবন? বুঝতে পারছে না নূর কিছু। ঘাড় ঘুরিয়ে সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে নিজে না চাইতেও ধপাস করে বেঞ্চের উপর বসে পড়ে। কিছু কিছু সিচুয়েশন নিজেকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়ে যায়। চোখ মুখে নিরাশা, হতাশা সব যেমন অন্ধকারে তলিয়ে গেছে। আলোর রোশনায় পাওয়া বড় দায়। নূর কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। সামনের থাকা ব্যক্তিটির মুখে এক্সপেল নামক বিষ বাক্য অথৈ সমুদ্রে তলিয়ে দিয়েছে। নূর বেঞ্চ থেকে উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে, আর না পাচ্ছে সামনের দিকে তাকানোর শক্তি। মুখের বুলি তো স্যার নামক লোকটির বিষাক্ত কটূক্তিতে সেই কখনই বন্ধ হয়ে গেছে। কে হলো নাইট স্যার? দাঁড়িয়ে আছেন কেন? খাতাটা আমাকে দিন, আর কফির পেপারগুলো। আবার আবার সেই ঝাঁঝালো কণ্ঠস্বর। নূর নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। মনে মনে ঠিক করে নেয় আর সে বাড়ি যাবে না। কোন মুখে সে বাড়ি যাবে? এর মধ্যে একজন ম্যাম প্রিন্সিপালের কাছে ফোন করে দেয়। তারপর সৌন্দর্যকে বলে, মিস্টার ওয়াহিদ, খাতা এক্সপ্লেন করার আগে আমাদের বিষয়টা আরেকটু খতিয়ে দেখা উচিত। আই থিঙ্ক কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। সৌন্দর্য একবার ম্যামের দিকে তাকিয়ে আবার খাতা দেখায় মন দেয়। এর মধ্যে ফোন নিয়ে কি যেন করে। অন্যান্য ছাত্রছাত্রীদের তাদের এক্সামে মন দিতে বলে। কিছু সময় নিয়ে ফোন দেখে একটু পর ফোনটা পকেটে রেখে দেয়। ম্যামের দিকে তাকিয়ে বলে, ম্যাম, আই থিঙ্ক খাতাটা এক্সপেল করে দেওয়া উচিত। সাথে আমাদের নকল দ্বারা স্যারকে তার বুদ্ধিমত্তার জন্য পুরস্কৃত করা উচিত। আর এই যে নকলবাজ মেয়েটাকেও শাস্তি দেওয়া উচিত। পড়াশোনা করো কিসের জন্য? নূরকে উদ্দেশ্য করে বলে ওঠে সৌন্দর্য। অথচ নূরের এখনো কোনো কথার প্রতি কোনো হুঁশ নেই। নাইট স্যার, কীভাবে টিচার হলেন বলুন তো? সৌন্দর্যের কথায় নাইট স্যার ব্রু কুচকে তাকায়। মানে স্যার? আপনি মানে বুঝতে পারছেন না? নাইট স্যার মাথা নেড়ে না জানায়। সৌন্দর্যের কথায় উনি কিছুই বুঝতে পারছে না। এখানে ওনার টিচার হওয়া নিয়ে কোনো প্রশ্ন উঠছে কেন?
কোনো কিছু যাচাই বাছাই না করে আপনি একজনের বিরুদ্ধে এলিগেশন দিয়ে দিলেন। সব তো প্রমাণ সহ স্যার। আমি তাকে নকল সহ হাতে নাতে ধরছি। তার খাতার ভিতর থেকে আমি নিজে পেপারটা বের করেছি। নাইট সাহেব, লোকটার হাতে রক্তমাখা ছুরি, সামনে একজন ছুরির আঘাতপ্রাপ্ত লোক। তার মানে এই না যে ছুরি ধরে রাখা লোকটাই আঘাতপ্রাপ্ত লোকটাকে ছুরি দিয়ে আঘাত করেছে। হতে পারে লোকটাকে বাঁচানোর জন্য পেট থেকে ছুরিটা বের করেছে। এখন আপনি ভিতরের সত্যতা না জেনে উপরেটুকু দিয়ে বিচার করলে তো হবে না। আপনার জন্য একজন ব্রাইট স্টুডেন্টের লাইফ নষ্ট হয়ে যাচ্ছিল। আপনি আমাদের ভার্সিটির সবচেয়ে মেধাবী শিক্ষার্থীর উপর নকল করার অভিযোগ তুলেছেন, তাও সত্যতা যাচাই না করে। মানে স্যার, নকল তো এই কর। শাট আপ, জাস্ট শাট ইউর মাউথ, সি দিস। বলে সৌন্দর্য পকেট থেকে ফোন বের করে নাইট স্যারের দিকে ছুঁড়ে মারে। নাইট স্যার ফোনটা ক্যাচ করে নেয়। সৌন্দর্যের দিকে তাকাতেই চোখের ইশারায় ফোন দেখতে বলে। নাইট স্যার ফোনের দৃষ্টি দেয়। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে নাইট স্যার স্তব্ধ হয়ে রয়। না চাইতে হাতটা কেমন যেন কেঁপে ওঠে, ভাবনায় পড়ে যায়। এর মধ্যে সৌন্দর্য ফোন টান দেওয়ায় যেন হুঁশ আসে। আপনি এত ভুলবো না কেন নাইট স্যার? অথরিটি কী করে আপনাকে রেখেছে বুঝলাম না। সামান্যতম বেসিক নলেজও দেখি কাজ করে না আপনার ওপর। ক্লাসরুমে যে টিচার ছাড়াও যে সিসিটিভি আছে সেটা আপনি ভুলে গেছেন। সাথে যে এই মহৎ কাজটা করেছে সেও এতটা চতুরতার সাথে কাজ করলো, অথচ এটা মাথায় রাখলো না যে ক্লাসে ক্যামেরা লাগানো আছে। সৌন্দর্যের কথায় আরো একজনের বুক ছাদ করে ওঠে। নাইট স্যার, আপনি নিশ্চয়ই কম কথা শোনাননি। এর মধ্যে ইশরাত মাঝখান থেকে বলে ওঠে, অনেক কথা শুনিয়েছে স্যার, সাথে ক্রিমিনালও বলেছে। নূর কয়েকবার বলতে চেয়েছে ও এমন করেনি, কিন্তু স্যার তো শুনলই না। ইউ শেট আপ, নিজের একদম দেওয়া মনোযোগ দাও। তোমাকে কেউ কিছু বলতে বলেনি। সৌন্দর্যের ধমকে ইশরাত আর কিছু বলেনি, চুপ হয়ে যায়। ও যখন বলতে চেয়েছিল ও নকল করেনি, ওর খাতা থেকে নকলটা পাওয়ার পর ও যখন বলতে চেয়েছিল ও নকল করেনি, তখন আপনার উচিত ছিল সিসিটিভি দেখানোর। ফরগেট ইট, আপনার বিষয়টা কর্তৃপক্ষ পরে দেখবে। আর আপনি নিশ্চয়ই আসল কালপিটকে তার দেখতে পেলেন নাইট স্যার। সরি স্যার। নাইট স্যারের সরিতে সৌন্দর্য পাত্তাই দেয়নি। নূর বুঝতে পারলো এই যাত্রায় সে মনে হয় রক্ষা পেয়ে গেল। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। এইবার মনে হয় তার ক্যারিয়ারটা বেঁচে যাবে। হাত পা এখনো মৃদু কাঁপছে। এই মেয়ে, তুমি পড়াশোনা করো কিসের জন্য? এই পড়াশোনার কোনো দাম আছে? মুখে কি তালা মেরে রেখেছ? তোমার খাতার ভিতর নকল পাওয়া গেছে, সেটা তোমার না। তুমি জানো না এটা তোমার খাতার ভিতরে কি করে গেল? ক্লাসের টপার স্টুডেন্ট, যার প্রতি বিষয়ে হাইয়েস্ট রেজাল্ট, তার মুখের ভাষা নেই? অন্যের প্রতিবাদ করতে জানো না? এভাবে চোখের পানি দিয়ে সাগর বানালে সব সমস্যার সমাধান হয়ে যাবে কি? নূর একটা কথাও বলছে না, চুপ করে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। সৌন্দর্যের কথাগুলো 100% সত্যি, কিন্তু কি করার, সে এরকমই, খুব ইমোশনাল। একটু কিছুতে নিজের মনোবল হারিয়ে ফেলে। প্রতিবাদ করা তো দূরের কথা। এক কাজ করো, তোমার এক্সাম দিতে হবে না, বাড়ি চলে যাও। যাও, বাড়ি গিয়ে গঙ্গা যমুনা পানি তো রোদের জন্য শুকিয়ে যাচ্ছে, তুমি কেঁদে ড্রাম ভর্তি করে নদীতে পানিগুলো সাপ্লাই করে দাও, এতে খুব উপকার হবে। সৌন্দর্যের কথায় ইশরাত নিঃশব্দে হেসে দেয়। অন্যান্য স্টুডেন্টরাও হাসে। তবে এক্সাম দিতে দিতে যতটুকু বুঝতে পারলো, স্যারটা অনেক কড়া। হ্যাঁ ইউ স্ট্যান্ড আপ। বাক্যটা এত জোরেই ছিল যে সৌন্দর্যের কণ্ঠের প্রতিধ্বনি ক্লাসরুমের দেওয়ালে বাড়ি খেয়ে কয়েকবার একই কথা রিপিট হয়েছে। সকল ছাত্রছাত্রী ভয় পেয়ে গেছে। ইয়ানোর ভীতি চোখে সৌন্দর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে। এত বড় ধমকে বুকটা ধুকপুক করছে। চোখের পানি সেই কখনই শুকিয়ে গেছে। চোখ মুখ এখন জ্বালা করছে নূরের। সৌন্দর্য সেই ধমকে ক্লাসরুমের আরো একজন দাঁড়িয়ে যায়। সৌন্দর্য এদিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে হাসে। তারপর আঙুলের ইশারায় নূরকে সামনে যেতে বলে। সৌন্দর্যের ইশারায় নূর রোবটের মতো এক পা দুপা করে সামনে যায়। খাতাটা নূরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, চুপচাপ ঠান্ডা মাথায় লেখো, ভাববে কিচ্ছু হয়নি। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, ভালো করে এক্সাম দেওয়ার মন দাও। এই সাবজেক্টের এক্সাম নিয়ে ঝামেলা হয়েছে না? আমি এই সাবজেক্টের সর্বোচ্চ মার্ক দেখতে চাই তোমার। আর টাইম যতটুকু বরবাদ হওয়ার তা তো হলেই, বিশেষ বিবেচনা করে তোমাকে আলাদা সময় দেওয়া হবে। নাও গো। নূর চুপচাপ এসে লেখা শুরু করে। এই যে মিস, আপনি দয়া করে আপনার খাতা সহ এখানে আসলে আমি কৃতজ্ঞ হব। আপনি আপনার পায়ের ধুলি এখানে ফেলবেন কি? স্যার, জি ম্যাম। আসলে স্যার, আমি ওয়াশরুমে যাওয়ার জন্য দাঁড়িয়েছি।
ও আচ্ছা, কিন্তু আপনি অন্য কিছুর জন্য দাঁড়িয়েছেন, আমি কি একবার বলেছি? না 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 না। এখন বলবো, এত সাহস নিয়ে কি করে এমন সাধারণভাবে বেঁচে আছেন? এত গার্ড, সিসিটিভি থাকা সত্ত্বেও এমন জঘন্যতম কাজ করেছেন। আরেকজনের খাতা কপি করা পেপার ঢুকিয়ে চুপচাপ নিশ্চিন্তে বসে একদম দিচ্ছেন। স্যার, একদম নেকাকানা করবেন না। আপনার নাম যেন কি? কিছু জিজ্ঞেস করছি আমি। রীতা স্যার। তা রীতা, চলে আসুন। রীতা নামটা শুনে একটা ঝটকা খায় নূর। এক ঝলক পিছনে বসা রিতার দিকে তাকায়। রিতাও নূরের দিকে অসহায় চোখে তাকায়, যার অর্থ আমাকে বাঁচিয়ে নি। কিন্তু আশ্চর্যের বিষয়, নূর চোখ ঘুরিয়ে এক্সাম দেওয়ায় মন দেয়। ইশরাত তো মুখ ভেঙচি কেটে এক্সাম দিতে থাকে। রিতা সামনে আসলে রিতার খাতাটা হাত থেকে টান দিয়ে নিয়ে নেয় সৌন্দর্য। কাম উইথ মি। বলেই রিতাকে নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে আসে। ক্লাসরুম থেকে বের হতেই প্রিন্সিপালের সাথে দেখা হয়ে যায়। নিন, এর ব্যবস্থা আপনি নিন। সৌন্দর্য প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, বিষয়টা আমি দেখছি। আর মেয়েটার সাথে এমন রুড বিহেভ না করলেও পারতি। হোয়াট এভার, সি ডিজার্ভ ইট। বলে সৌন্দর্য পেরিয়ে যায়। এত ঝড়ঝাপটা পেরিয়ে পরীক্ষা শেষ করে হল থেকে বের হয় নূর। পিছনে পিছনে ইশরাত। আজ একটা কথা বলার শক্তিও নেই। পার্কিং সাইড পেরিয়ে গেটের দিকে যেতে নিতেই শুনতে পায় হ্যাঁ, স্টপ। নূর আর ইশরাত কয়েক সেকেন্ডের জন্য থামলেও আবার চলতে থাকে। ভেবেছে হয়তো অন্য কাউকে বলছে। আই সেড স্টপ, ডোন্ট ডেয়ার টু টেক আ সিঙ্গেল স্টপ। এবার নূর আর ইশরাত তাদের হাঁটা বাদ দিয়ে একে অপরের দিকে তাকায়। তারপর দুজনই পিছনে ঘুরে তাকায়। সৌন্দর্য গাড়ির দরজা খুলে এক হাত গাড়ির দরজাতে আর এক হাত পকেটের ভিতর ঢুকিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে ব্রুকুচকে। ইশরাত সৌন্দর্যকে দেখে খুশি হয়ে যায়। নূরকে রেখেই সৌন্দর্যের কাছে এগিয়ে যায় কথা বলার জন্য। আরেকটা অবশ্য উদ্দেশ্য আছে, খুঁচিয়ে খুঁচিয়ে তালহাসানের খবর নেওয়া। অনেকদিন হয়ে গেল লোকটাকে দেখে না। এক্সামের চক্করে ফোনও দেওয়া হয় না। মনটা কেমন আনচান করছে। ইশরাত সৌন্দর্যের কাছে গিয়েই নাচের ভঙ্গিতে বলে ওঠে, হাই পড়া স্যার। সৌন্দর্য ইশরাতের দিকে তাকিয়ে জানতে চায়, মানে? আপনি স্যার হয়েও মানে জানেন না? আরে আপনি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে পরীদের মতো দেখতে। পরী তো বলা হয় মেয়েদের, তাই আপনাকে তো আর পরী বলতে পারি না, তাই না? তাই অনেক ভেবেচিন্তে পরীদের মেল ভার্সন পড়া বের করেছি। আই এম সো ইন্টেলিজেন্ট ইউনো। একটু ভাব নিয়ে বলে ইশরাত। নূর ইশরাতের কথায় কোনো প্রতিক্রিয়া দেখায় না, এক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ইশরাতের এসব উল্টাপাল্টা কথা শুনে সৌন্দর্যের বোকা বনে যায়। গাড়ির দরজা থেকে হাত পড়ে যেতে নেয়, কিন্তু তার আগেই নিজেকে সামলে নেয়। ইশরাতের কথায় সৌন্দর্যের দম ফাটা হাসি পাচ্ছে। অনেক কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করে সৌন্দর্য। বেচারা তালহার জন্য খুব মায়া হচ্ছে সৌন্দর্যর। এইসব ভাবনার মধ্যেই সৌন্দর্যের নূরের দিকে চোখ যায়। নূর কেমন মন মরা হয়ে দাঁড়িয়ে আছে, চোখ মুখের অবস্থা করুন। মনে হচ্ছে ভালো মতো খায়ও নি, চোখের নিচে হালকা কালি পড়েছে। সৌন্দর্য বুঝতে পারলো এটা রাত জাগার ফল। সৌন্দর্য নিজের মাঝে যথাযথ গম্ভীর্যতা এনে ঈশাতের দিকে তাকিয়ে বলে, এসব কি রকম কথা? আর আমি একজন টিচার, ভুলে যেও না। আর সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলো, ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? ইশরাত ঠিক হয়ে দাঁড়িয়ে বলে, কি স্যার, আমি কোথায় ব্যাঙের মতো লাফালাম? এটা আমাদের মেয়েদের সবার একটু একটু স্বভাবে আছে, বুঝলেন? তারপর নূরের দিকে এক পলক তাকিয়ে বলে, অবশ্য ওই যে আপনার পিছনে একটা রোবট দাঁড়িয়ে আছে, সে বাদে। এর মধ্যে নূরের গলা শুনতে পাই, ইশরাত, বাড়ি কি যাবি না? আমার ভালো লাগছে না, চল তাড়াতাড়ি বাড়ি যাই। আর নয়তো তোর দরকার হলে তুই থাক, আমি একাই চলে যাই। এই নূর, তুই কি বলছিস? একা বাড়ি যাবি কেন? আমি এক্ষুনি আসছি, দুজন একসাথে যাব বাড়িতে। চল চল। বলেই ইশরাত নূরের দিকে এগিয়ে যায়। ইশরাত, গেটের বাইরে ব্ল্যাক কালারের গাড়ি দাঁড়িয়ে আছে, ওইটা গিয়ে ওঠো। আমার ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। কিন্তু স্যার। কিছু বলতে নিয়েও থেমে যায় ইশরাত। নূরের দিকে তাকিয়ে মনে মনে বলে, ভালোই হয়েছে, স্যারকে মানা করে লাভ নেই। নূরকে নিয়ে এখন গাড়ি করে গেলেই বরং ভালো হবে। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। এই নূর চল, আমাদের আর কষ্ট করে গাড়ির জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হবে না। নূরকে কিছু বলতে না দিয়ে নূরের হাত ধরে নিয়ে যেতে থাকে। আই থিঙ্ক তুমি মনে হয় ভালো করে শুনতে পাওনি। ইশরাত, আমি বলেছি তুমি গাড়িতে গিয়ে বসো, ড্রাইভার তোমাকে বাড়ি পৌঁছে দেবে।
তোমাকে, তোমাদের না। ইশরাত ঘাড় ঘুরিয়ে বলে, এসব আপনি কি বলছেন? আমি একা যাব মানে? নূরের কি হবে? তাহলে আমিও যাব না। নূরকে একা রেখে আপনি ভাবলেন কি করে আমি যাব? সৌন্দর্য এবার ইশরাতের কথায় দাঁতে দাঁত চেপে বলে, তোমার নূরের চিন্তা তোমাকে করতে হবে না। আর ও কোনো বাচ্চা মেয়ে না যে ছেলে ধরা এসে নিয়ে যাবে। অবশ্য লোক অন্য কিছু ভাবতে পারে, লাইক স্পেশাল চাইল্ড। ওফস, এখন তো আবার চাইল্ডও বলা যাবে না, ভার্সিটিতে পড়ে, এ ডাল্ট হয়ে গেছে। সে যাই বলেন না কেন স্যার, আমি আমার বান্ধবীকে একা ফেলে যাব না, মানেন না। তোমার বান্ধবী তোমার সাথে যাবে, শুনতে পেয়েছো? কিন্তু সে আপনার সাথে কেন বলতে গিয়েও কিছু একটা ভেবে ইশরাত থেমে যায়। কে হলো? চুপ হয়ে গেলে কেন? তোমাকে ভেঙে নিচ্ছি বলতে হবে না ওরা আমার সাথে যাওয়ার কারণ। না মানে নূর এত সময় তাকে নিয়ে দুজনের তর্কাতর্কি নীরব দর্শকের মতো দেখছিল। তাকে নিয়ে এত কিছু, অথচ তার কিছুতেই কেউ পাত্তা দিচ্ছে না, না তার মতামত জানার চেষ্টা করছে। এদের ট্রক করে নূরের আর আজ বাড়ি যাওয়া হবে না, তাই এখান থেকে মানে মানে কেটে পড়লেই ভালো হবে বলে নূরের মনে হলো। আস্তে ধীরে ইশরাতের হাত থেকে নিজের হাত সরিয়ে ফেলে। ইশরাত কথার তালে বুঝতেও পারে না নূর পিছন দিক দিয়ে দৌড় দিতে নিবে, এর মধ্যে নিজের হাত কারো শক্ত হাতের বাঁধনের অস্তিত্ব টের পায়। বাহ, ম্যাডামের মাথায় পালানোর বুদ্ধিও আছে জানতাম না। গুড, ভেরি গুড। কিন্তু এই টেকনিক আমার সাথে না অন্য কোথাও কাজে লাগাবেন। বলে সৌন্দর্য ইশরাতের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, গুড বাই ইসরাত, হ্যাভ এ সেফ জার্নি। থাঙ্কু পড়া, অল দ্য বেস্ট দোস্ত। বলে ইশরাত এক নিমেষেই দৌড় দিয়ে গেট পার হয়ে চলে যায়। ইস্যু আমাকে রেখে যাস না। ইসরাত, শোন আমার কথা। ইসরাত। সৌন্দর্যের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর জন্য মোছড়ামুছড়ি করতে থাকে নূর, কিন্তু এতই কি সোজা নাকি হাত ছাড়ানো? কিছুতেই পারে না। এসব মোছামুছি করে লাভ নেই, বুঝতেই তো পেরেছো। ছুটতে পারবে না, তাহলে অযথা কেন শক্তি ক্ষয় করছো? দেখি তো মনে হচ্ছে এখনই বুঝে পড়ে যাবে। সো ঝামেলা না করে গিয়ে গাড়িতে উঠে বসো। আমি যাব না আপনার সাথে। আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন আমার হাত। আমার হাত ধরার কোনো অধিকার নেই আপনার। একজন টিচার হয়ে স্টুডেন্টের হাত এমন করে ধরে রেখেছেন কেন? তোমার স্মৃতিশক্তি মনে হচ্ছে অনেক দুর্বল। হরলিক্স খাওয়াতে হবে, আগে একটা কিনা লাগতো, এখন একটা পরিবর্তে দুইটা কিনতে হবে। সবই ভাগ্য। সৌন্দর্যের কোনো কথায় পাত্তা না দিয়ে নূর শুধু পোপাচ্ছে। আচ্ছা, কি যেন বলছিলে? অধিকার, রাইট। তুমি জানো না আমার অধিকার? আমি কি করে ভুলে গেলাম? এখন ডেমো ছাড়া কেউ কি বুঝে উঠতে পারে না? দিব নাকি ডেমো যে আমি তোমার কে হই? একটু ঝুঁকে ফিসফিস করে বলে সৌন্দর্য। সৌন্দর্যের কথায় নূর ছিটকে দূরে সরে যায়, তাড়াতাড়ি ঘুরে গাড়ির দিকে যেতে থাকে। ভুলো সিনেমার মতো ড্রামা করে পিছনের সিটে বসতে যাবে না। নূর গিয়ে সামনে বসে, এর মধ্যে কেউ পিছন থেকে নূরের চোখ দুই হাত দিয়ে চেপে ধরে। নূর ভয় পেয়ে আ বলে চিল্লিয়ে ওঠে। মাম্মা। নূর হাত ছাড়িয়ে পিছনের দিকে তাকিয়ে বলে, মাম্মা? হ্যাঁ, বিয়ে করার সাথে সাথে রেডিমেড বাচ্চাও পেয়েছ। হাউ লাকি ইউ আর। বলে সৌন্দর্য গাড়ি চালানো শুরু করে। অতীত। ওই দিন যখন নূরের মা নূরকে একটা শাড়ি দিয়ে কোনো কিছু না বলে তৈরি হতে বলে চলে যায়, আর নূরের ফুফাতো বোন নূরকে শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়, তখনও বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। এক্সামের টেনশনে এসব বিষয়গুলো মাথার ভিতরে যাচ্ছিল না। নূরের বাবা রুমে এসে যখন তার মাথায় হাত রেখে বলেছিল, আম্মু, বাবার প্রতি বিশ্বাস আছে না? বাবারা যা করে ভেবেচিন্তেই করে। আমি তোমাকে জলে ভাসিয়ে দিব না, বাবার প্রতি একটু ভরসা রেখো। বাবার কথায় নূর বেশ অবাক হয়। সচরাচর বাবা এমন করে কথা বলে না। মনে নানান ধরনের কুচিন্তা আসতে থাকে। এর মধ্যে নূরের মা আর দুইজন মহিলা যখন নূরকে ড্রয়িং রুমে নিয়ে বসিয়ে দেয়, নূর তখন 7-5 ভাবতে থাকে। এর মধ্যে নূরকে কাজী যখন কবুল বলতে বলে, নূরের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। বাবার দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে থাকে। বাবার করুণ চোখের চাহনি দেখে না জেনে না দেখে মুখ দিয়ে সেই সবচেয়ে পবিত্র, সবচেয়ে কঠিন জীবন বদলে দেওয়া কবুল শব্দটি উচ্চারণ করে। বিয়ের পর যখন কিছু সময়ের জন্য বরের পাশে নিয়ে বসায়, নূর তখনও মাথা নিচু করে বসে আছে। শুধু বসে নেই, হাত এমনভাবে কচলাচ্ছে মনে হচ্ছে চামড়া উঠিয়ে ফেলবে। সকল রাগ ক্ষোভ হাতের সাথে মিটেছে। কোনো দিকে তাকানোর বা কথা বলার প্রয়োজন মনে করছে না। নীরব থাকা মানুষগুলোর প্রতি তাদের কাছের মানুষরাই সবচেয়ে কঠিন ও কষ্টকর বোঝাগুলো চাপিয়ে দেয়।
নিজের বাবার উপর সবচেয়ে বেশি বিশ্বাস ও ভরসা ছিল, আর সে কিনা এত বড় একটা সিদ্ধান্ত একা নিয়ে জীবনের মোড়টাই ঘুরিয়ে দিল। একবার বলার বা জানানোর প্রয়োজনও মনে করলো না। এতই বোঝা হয়ে গেছে নূর। না খাওয়াতে পড়াতে পারলে বলে দিলেই হতো, এমন করে শাস্তি দেওয়ার কি আছে। মনে মনে আরো নানা ধরনের কথা ভাবছিল, আর হাতের উপর সব রাগ ঢালছিল নূর। এটা হাত কাপড় ইস্ত্রি করা মেশিন না, নাকি চামড়ার টুপ রেখেছে দেখে এভাবে ঢলে ঢলে ঠিক করার চেষ্টা চলছে। শেষমেশ কিনা ভুলভাল বুঝিয়ে একটা বুড়ির সাথে আমাকে বেঁধে দিল। কারো গম্ভীর পুরুষালী কণ্ঠে এসব উল্টাপাল্টা বাক্য শুনে চোখ তুলে তাকায়। সেই তাকানোতে কয়শো ভোল্টেজ ঝটকা খেয়েছে নূর নিজেও জানে না। হাত পা অটোমেটিক কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ। মনে হচ্ছে এখন এক সমুদ্র পানি এনে নূরের গলায় ঢেলে দিলেও তার তৃষ্ণা বুঝি মিটবে না। নূর লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এটাই ভাবার চেষ্টা করছে, ইনি এখানে কি করছে, আর ইনি আমাদের বাড়ি চিনল কি করে। পরে মনে পড়লো লোকটা ওই দিন তাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। লোকটা কি নূরের বাবার কাছে বিচার দিতে আসছে বাসের ওই ঘটনার জন্য? এসব নানা ধরনের আজগুবি সব চিন্তা ভাবনা করে চলেছে নূর। তার যে একটু আগে বিয়ে হয়ে গেছে, এই মুহূর্তের জন্য সেটা মাথা থেকে বের হয়ে গেছে। কিরে সৌন্দর্য, নতুন বউকে দেখি একদিনই পাগল করে দিলি। দেখ দেখ, তোর থেকে চোখ ফেরাতে পারছে না। আমরা মুরব্বীরা যে আসি সে কথা মেয়েটা ভুলেই গেছে। আহা, সৌন্দর্যে সৌন্দর্যে দিয়ানা হয়ে গেছে আমাদের নূর। তালহার এরু পাককে কটমট করে তাকায় সৌন্দর্য, চোখ পাকিয়ে গলা নিচু করে বলে, চুপ যা শালা, এটা তোর মস্করা করার জায়গা না। বের হয়ে নেই, তারপর দেখি নিচ্ছি তোকে। এমন করে ভয় দেখাস কেন ভাই? বিয়ের দিনেও তোর এরকম রূপ দেখাচ্ছিস? তোর বউ তো ভয় পেয়ে আর শ্বশুরবাড়ি যেতেই চাইবে না। মেয়েটা এমনিতেই যে ভীতু। সৌন্দর্য তালহার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার বউ কেমন সেটা তোকে বলতে হবে না, আমি নিজে বুঝে নেব সাহসী নাকি ভীত। বাহ ভাই বাহ, এখনই এত? ভুলে যাস না, সে তোর বউ হওয়ার আগে আমার ছাত্রী। তোর সাথে আমার বিয়ের পাচ্ছি। বলে সৌন্দর্য কলার ঠিক করে পাঞ্জাবির। ওদের দুই বন্ধুর কথা কানেই যায়নি নূরের। সে টাসকি খেয়ে বসে আছে। এসব কি করে হলো কিছুই মাথায় ঢুকছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এসব কিছু তো নূর কল্পনাতেও ভাবেনি, তাও কিনা সৌন্দর্য স্যারের সাথে, যার সাথে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। কত লজ্জায় পড়তে হয়েছে নূরকে। তার চেয়ে বড় কথা, এই লোকটার তো মেয়ে আছে, বিবাহিত, নিজের বউ বাচ্চা থাকা সত্ত্বেও কিনা নূরকে বিয়ে করেছে। বাবা কি করে পারলো একটা বিবাহিত লোকের সাথে তার বিয়ে দিতে? মনে মনে নূর ঠিক করে নেয় বাবার সাথে আর কোনোদিন কথাই বলবে না। নূরের নানান ভাবনার মাঝে নূরের বোন এসে নূরকে ড্রয়িং রুম থেকে নিয়ে যায়। সৌন্দর্যরাও খাওয়া দাওয়া করে চলে যায় নূরের সাথে, আর আলাদা কথা হয় না। এমনকি বিয়ে নিয়ে কোনো আলাপ আলোচনাও হয়নি। এমনিতে নূরের বাবা কথা বলতে আসলে চুপ হয়ে যেত, ভালো মতো খাওয়া দাওয়াও করেনি। এমন করেই 2 দিন চলে যায়। এর মধ্যে আর সৌন্দর্য ফোনও দেয়নি। নূর অনেক চেষ্টা চালায় বিষয়টা ভুলে যেতে, কিন্তু কে জানতো যেটা থেকে নূর পালানোর চেষ্টা করবে সেটাই তার সাথে আস্তে পিস্তে জড়িয়ে যাবে। বর্তমান ফাতিহা পিছন সিট থেকে এসে নূরের কোলে বসেছে। সৌন্দর্য গাড়ি চালাতে চালাতে নূরের দিকে একবার, ফাতিহার দিকে একবার দেখছে। নূর বাইরের দিকে দৃষ্টি দিলেও ফাতিহা এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। কে জানে কি দেখছে মেয়েটা, নাকি কিছু খোঁজার চেষ্টা করছে। নূর মনে মনে ভাবছে, এই বাচ্চা মেয়েটা কি করে নিজের মাকে ভুলে আরেকজনকে এত সহজে মাম্মা মেনে নিল? অবশ্য ওর কোনো দোষ নেই, ওর মাথায় যা ঢোকানো হয়েছে তাই তো বলবে। মাম, তুমি আমার কোলে এসে পড়ো। বেচারি দেখো মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে, কষ্ট হচ্ছে মনে হচ্ছে। এখনই বুঝি কেঁদে দেবে। সৌন্দর্য নূরের মুখের দিকে তাকিয়ে বলে। ফাতিহা সৌন্দর্যের কথায় নূরের দিকে তাকিয়ে বলে, মাম্মা, আমি তোমার কোলে ওঠায় তুমি কষ্ট পাচ্ছ? আমি কি বেশি মোটা? এই কথাটা বলতে বলতে ফাতিহার চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে ওঠে। নূরের কেন জানি ফাতিহার এমন চাহনি দেখে খুব মায়া হলো। ফাতিহাকে নিজের সাথে জড়িয়ে কপালে চুমু খেয়ে বলে, একদম না, আমার একটুও কষ্ট হচ্ছে না, আমার আরও ভালো লাগছে। সৌন্দর্য মনে মনে বলে, এখানে তাকে এনেছি একজনের মন ভালো করার জন্য। সে এসে নিজেই গঙ্গা যমুনা বাসানোর প্রস্তুতি নিচ্ছে। সবগুলো ইমোশনাল ফল। ফাতিহা আর নূর সৌন্দর্যকে পাত্তা না দিয়ে নানান ধরনের গল্প করা শুরু করে দেয়। অবশ্য বেশি বকবক ফাতিহাই করছে, নূর শুধু তার উত্তর দিচ্ছে। এর মধ্যে নূর কিছু একটা বলতে গিয়ে ফাতিহাকে ডাক দেয়, ঠিক আছে শোনো,
নূরের তিহা ডাকে সৌন্দর্য আর ফাতিহার মাথায় যেন বাজ পড়ে। সৌন্দর্য হুট করে গাড়ি ব্রেক করে। হুট করে হওয়ায় নূর সামলাতে না পেরে ফাতিহাকে নিয়ে হেলে পড়ে। কপালে আঘাত পাওয়ার কথা থাকলেও সৌন্দর্য হাত বাড়িয়ে নূরের কপালের সামনে রাখায় ব্যথা পাওয়া থেকে বেঁচে যায়। নূর সৌন্দর্যের দিকে তাকায়। সৌন্দর্য নূরের দিকে এক পলক তাকিয়ে আবার গাড়ি চালাতে থাকে আর বলে, নেক্সট টাইম ফাতিয়া মামকে টিহা বলবে না। আই নো ভালোবেসে বলেছ, বাট কিছু কিছু জিনিস একজনের কাছে ভালোবাসার হলেও আরেকজনের কাছে কষ্টের কারণ। আই থিঙ্ক বুঝতে পেরেছ। নূর চুপ করে শুধু তাকিয়েছিল, বুঝলো না তিহা ডাকের সাথে কষ্টের কি সম্পর্ক। নূর আর বেশি ঘাঁটাইও নি, আর না প্রশ্ন করার প্রয়োজন মনে করে। এর মধ্যে একটা দোকানের সামনে সৌন্দর্য গাড়ি থামিয়ে রাখে। গাড়ি থেকে নামার সময় ফাতিহা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? এখনই আসছি মাম। বলে সৌন্দর্য বড় বড় হাঁটা দিয়ে চলে যায়। কিছু সময়ের মাঝে ফিরেও আসে, হাতে অনেকগুলো প্যাকেট। গাড়ির ভিতরে ঢুকে সবগুলো প্যাকেট নূরের হাতে ধরিয়ে দেয়। নূর কিছু গাড়ির পেছনে রাখে আর কিছু ফাতিহার জন্য নেয়। যেই প্যাকেটটা নেয় এর মধ্যে হরলিক্সও দেখতে পায়। ফাতিহা দেখে খুশি হয়ে যায়, কারণ তার অনেক পছন্দ। নূরের হাত থেকে নিজেই নিয়ে নেয়। প্যাকেটে দুটো হরলিক্স ছিল, একটা ফাতিহা নিল, তাই নূর আর একটা গাড়ির পিছনে রাখে। পরে খাবে ফাতিহা এটা ভেবে, কিন্তু নূরের আর হরলিক্স রাখা হয় না। সৌন্দর্যের কথায় আহম্মক হয়ে যায়। ওটা রাখছো কেন? ওটা তোমার জন্য। স্মৃতিশক্তি যা দুর্বল, ফাতিয়ার সাথে সাথে তুমিও খাও, ওটা তোমার। নূর হরলিক্সের কৌটা নিয়ে চোখ বড় সড়ো করে তাকিয়ে আছে, কারণ ওটা বাচ্চাদের হরলিক্স। লোকটা কিনা সত্যি সত্যি তার জন্য হরলিক্স কিনেছে, তাও আবার বাচ্চাদের গুলো। নূর হরলিক্সের কৌটাটা গাড়ির সামনে রেখে চুপচাপ বাইরে তাকিয়ে বসে আছে। ভিতরে ভিতরে রাগে ফুঁসছে। সৌন্দর্য একের পর এক অপমান করেই যাচ্ছে। একটা মানুষকে এত অপমান করা কি ঠিক? লোকটা একজন শিক্ষক হয়ে জানেন না একজন মানুষকে প্রতিনিয়ত এমনভাবে অপমান করলে মানুষটার মনে কিরকম প্রভাব পড়বে? ফাতিহার কোনো দিকে কোনো খেয়াল নেই, সে এক মনে খাচ্ছে। মাঝে মাঝে আঙুলও চাটছে, যেটার আওয়াজ হচ্ছে। নূরের বিষয়টা খুব ভালো লাগছে, কি সুন্দর করে মেয়েটা খাচ্ছে। কিন্তু লোকটার এটাও সহ্য হলো না। নূরের কোনো কিছুই মনে হয় সহ্য হয় না লোকটার। নূর এই লোকটার সাথে সারা জীবন কি করে কাটাবে ভেবে পায় না। এসব কিছু নিয়ে ভাবতে গেলেই নূরের কান্না পায়। সৌন্দর্য কপাল কুঁচকে ফাতিহাকে বলে, আহ মাম, কি হচ্ছে কি? এভাবে কেউ শব্দ করে খাবার খায়? খাবার খাবে নিঃশব্দে, আর তুমি কি করছো? কী রকম বাজে সাউন্ড! আর এটা ব্যাড ম্যানার মাম, সাউন্ড পলিউশন হয়। ফাতিহা সৌন্দর্যের দিকে তাকিয়ে সব কথা মনোযোগ দিয়ে শুনে, তারপর মাথা নেড়ে খেতে থাকে। নূর সৌন্দর্যের কথায় বোকা বনে যায়। খাওয়ার আওয়াজেও নাকি সাউন্ড পলিউশন হয়, এটাও শোনার বাকি ছিল। তাই বলে কি লোকে তাদের শান্তি মতো খেতেও পারবে না নাকি? আজব লোক। আমাকে কি আজ বেশি সুন্দর লাগছে নাকি? এত ছোট ছোট চোখকে এমন বড় বড় করে দেখার কি আছে? নজর টজর লেগে গেলে তো সমস্যা, কে জানি আবার আমার ফ্রেশ মুখে বরণটন আবার বের হলে। নূর সৌন্দর্যের এরূপ কথায় চোখ সরিয়ে নেয়, মনে মনে ভেঙচি কাটে। এ আসছে আমার রূপবতী পুরুষ মানুষ, ওনাকে নজর লাগাতে আমার ঠেকা পড়েছে। আমি মোটেও আপনার দিকে চোখ দিই নাই। আমতা আমতা করে বলে নূর। তাহলে তুমি কি টেরা নাকি মেয়ে, যে একদিকে তাকাও কিন্তু দৃষ্টি থাকে অন্যদিকে? এই তোমার আর কি কি দোষ আছে সব ক্লিয়ার করে বলো তো আমাকে, লিস্ট করে রাখি। সৌন্দর্যের এরূপ কথায় নূর বলে, এসব আপনি কি বলছেন? আমি মোটেও টেরা না। এই এই যে দেখেন আমার চোখ। বলেই নূর নিজের চোখের কাছে আঙুল নিয়ে চোখ দেখায় সৌন্দর্যকে আর বলে, আর শুনুন, আমার চোখ মোটেও ছিল না, আমার ফেসের সাথে আমার চোখ মানানসই। আপনি এসব বলে আমাকে একদম অপমান করতে পারেন না। সৌন্দর্য একটা নদীর পাড়ে এনে গাড়ি থামায়। নূরের কাণ্ড দেখে সৌন্দর্য শব্দ করে হেসে ওঠে। সৌন্দর্যের হাসির শব্দে নূরের হুঁশ ফিরে। কি করেছে এতক্ষণ ভাবলেই লজ্জা লাগছে। কি ভেবেছে লোকটা? নূর তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নেয়। সৌন্দর্য ততক্ষণে গাড়ির ডোর খুলে বাইরে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে বলে, মাম তোমরা বেরিয়ে আসো। ফাতিহা নূরের কোল থেকে নেমে তাড়াতাড়ি বেরিয়ে আসে। নূরও আস্তে ধীরে গাড়ি থেকে বের হয়। চারপাশে অনেক গাছগাছালি, কি সুন্দর বাতাস। বাতাসে নূরের ওড়না দুলছে। ফাতিহা গাড়ি থেকে নেমে নূরের জন্যই দাঁড়িয়েছিল। নূর বের হতেই নূরের হাতের আঙুল ধরে গুটি গুটি পায়ে হাঁটতে থাকে। জানো মামা, এটা না মিস্টার ওয়াহিদের খুব পছন্দের জায়গা। বলেই নূরকে ফাতিহা এটা ওটা দেখাচ্ছে। আচ্ছা তাই নাকি? আমরা প্রায় আসি।
তবু বিশেষ কারণে। বিশেষ কারণ? হ্যাঁ, যখন আমার অথবা মিস্টার ওয়াহিদের মন খুব খারাপ থাকে তখনই আমরা এখানে আসি আর আমাদের মন ভালো হয়ে যায়। বলেই ফাতিহা লাফিয়ে ওঠে। ফাতিহার কথায় নূরের মনে কেন যেন প্রশ্ন জাগলো। কিছু না ভেবে নূর ফাতিহাকে নিজের মনের প্রশ্নটা জিজ্ঞেস করেই ফেললে। আচ্ছা ফাতিহা, আজ কার মন খারাপ, তোমার? ফাতিহা নূরের দিকে তাকিয়ে বলে, না তো। তাহলে তাহলে কি ওনার? নূর সৌন্দর্যের দিকে আঙুল তাক করে জিজ্ঞেস করে, আরে না, তুমি খুব বোকা। নিজের মন খারাপ আর নিজেই জানো না। আজ তো তোমার মন খারাপ, তাই আমরা এখানে এসেছি। ফাতিহা কথাটা বলেই দৌড়ে গিয়ে সৌন্দর্যের কোলে ওঠে, কারণ সে আইসক্রিম দেখেছে। নূর ওইখানেই দাঁড়িয়ে বাপ বেটির দিকে তাকিয়ে রয় আর ভাবতে থাকে, তার মন খারাপ বলে এখানে তাদের পছন্দের জায়গায় নিয়ে এসেছে। না চাইতেও নূরের মনটা বেশ ফুরফুরে হয়ে যায় ফাতিহার কথা শুনে। ইশরাত গাড়ির পিছনের সিটে বসে একের পর এক গান গেয়ে চলছে, আস্তে নয়, জোরে জোরে। গাড়ির ড্রাইভারের এখন গাড়ি চালানো রেখে কান্না করতে ইচ্ছা করছে। কান দিয়ে মনে হচ্ছে রক্ত বের হবে। কানে তুলো দিয়েও কোনো লাভ হচ্ছে না। মনে হচ্ছে কানে গুজে রাখা তুলো ভেদ করে মস্তিষ্কের ভিতর গিয়ে এই বেসুরা কণ্ঠস্বর গিয়ে বাড়ি খাচ্ছে। একটা মানুষ এত বাজে গান করে, ড্রাইভার এই মেয়েটাকে না দেখলে বুঝতো না। ড্রাইভার মনে মনে ভাবছে, আজকের পর থেকে আর কোনো দিন গানই শুনবে না। যেই গান ড্রাইভারের এত প্রিয়, অবসর সময় পেলেই গান শুনে, সেটা আজ থেকে বয়কট। কিছু বলতেও পারছে না মেয়েটাকে। স্যারের পরিচিত কেউ হবে, কিছু বললে যদি আবার বিচার দেয় তাহলে সমস্যা। চাকরি নিয়ে টানাটানি হবে শেষে। এরকম বাজে গানের কণ্ঠস্বর হতে পারে কারো ড্রাইভার এই মেয়েকে না দেখলে জানতেই পারতো না। গাড়ি চালানো রেখে এখন উল্টো দৌড় দিতে পালাতে মন চাচ্ছে লোকটার। মনে মনে একটা জিনিস চাচ্ছে, কখন রাস্তা ফুরাবে আর এই মেয়েকে নামিয়ে দিয়ে নিজের কান দুটো রক্ষা করবে। এরশাদের গানে যে একজন বেহুশ হওয়ার পথে, সেদিকে তার কোনো হুঁশ নেই। সে তার মনের আনন্দে গান গাইছে। আজ ইশরাতের এক্সাম খুব ভালো হয়েছে, এইদিকে বান্ধবীরও কিছু একটা গতি হয়ে যাবে আজ। স্যার নিশ্চয় তাদের সম্পর্কটা সহজ করার জন্য আজ নিয়ে গেছে নূরকে। আহা, পরাণের বান্ধবীটাও মিঙ্গেল হয়ে গেল, আর ওই বচ্চার তালাটা ইশরাতের এত এত ভালোবাসার এক কানা করিও বুঝলো না। বুঝবে বুঝবে, যেদিন অন্য কেউ এসে এন্ট্রি নিবে তখন বুঝবে। এসব কথা ভাবতে ভাবতে ইশরাত গান গায়। ইশরাত গলা ছেড়ে গান গাইতে গাইতে বাহিরের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে কিছু একটা দেখতে পেয়ে জোরে চিল্লিয়ে ওঠে। ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে। ইশরাতের চিল্লানিতে ড্রাইভার তাল হারিয়ে জোরে ব্রেক করে। ড্রাইভার কিছু বলার আগেই ইশরাত গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। ড্রাইভারকে কিছু বলতেও দেয়নি। এই নিয়ে ড্রাইভারও মাথা ঘামায়নি, নেমে গেছে, ভালো হয়েছে। কান দুটো একটু রক্ষা পেয়েছে, নয়তো এই মেয়ের বাড়ি পর্যন্ত যেতে যেতে হয়তো আর কানই শুনতে পেত না। ড্রাইভারের খুশিতে এক বালতি পানি ঢেলে দিয়ে ইশরাত দৌড়ে এসে বলে দিয়ে যায় গাড়ি নিয়ে যেন এখানেই থাকে। একটু পর ইশরাত আসতেছে। যেমন দৌড়ে ইশরাত এসেছে, আবার তেমন ভাবে দৌড়েই চলে যায়। ড্রাইভার ইশরাতে যাওয়ার দিকে তাকিয়ে কানে হাত দিয়ে বসে থাকে। ইশরাত গাড়ি থেকে তালহাকে দেখতে পায়। শুধু তালহাকে না, সাথে একটা মেয়েও আছে। দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। একজন দাঁত কেলিয়ে হাসছে, আর সেই হাসিতে মুগ্ধ হওয়ার কথা থাকলেও আর একজনের কলিজায় গিয়ে দিচ্ছে। তালহা হাত নাড়িয়ে নাড়িয়ে মেয়েটার সাথে কি নিয়ে যেন কথা বলছে। ইশরাত কাছাকাছি এসে কান পেতে শোনার চেষ্টা করছে, কিন্তু ভালো মতো কিছুই শুনতে পাচ্ছে না। কি সব যেন বলছে, আছে, আমি দিব, চিন্তা, আরো কি কি। ইশরাত এদের হাসি মাখা কথা কিছুতেই মেনে নিতে পারছে না। কিছু না ভেবেই ইশরাত তালহা আর মেয়েটার সামনে গিয়ে হাজির হয়। হুট করে কেউ সামনে আসায় তালহা আর মেয়েটা ভড়কে যায়। তালহা তো ইশরাতের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ইশরাত কোমরে হাত দিয়ে রাগের দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায়। তালহা ঢোক গিলে মনে মনে ভাবে, হয়ে গেল, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। আর সময় পেল না আসার, কি তাণ্ডব চালাবে কে জানে। তালহাকে অবাক করে দিয়ে ইশরাত নিচে বসে পড়ে। আহাজারি করতে করতে বলে, সংসার শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল গো, বিয়ের আগে সতীন বের হয়েছে। মেয়েটার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে ইশরাত। তালহা প্রথমে বোঝার চেষ্টা করে কি হচ্ছে কি এখানে, পরে মাথা কাজ করতেই তাড়াতাড়ি ইশরাতকে উঠতে বলে। ইশরাত, কি হচ্ছে কি সব? পাগল হয়ে গেছো তুমি?
কি করছো এইসব রাস্তার মধ্যে? লোককে হাসাচ্ছ? উঠো বলছি, উঠো। আমার সব শেষ করে দিয়ে এখন উঠতে বলছেন? আমি উঠবো না। বলেই বিলাপ করতে থাকে। তালহা এবার একটু রাগেই বলে, তুমি কি উঠবে? আমি উঠবো না। ভাগ্যিস সুন্দর স্যার আমাকে এদিক দিয়ে পাঠিয়েছে, নয়তো আমি তো কিচ্ছু জানতে পারতাম না। তালহার কথাতে রাগে কোনো কিছুতেই কিছু হচ্ছে না। ইশরাত একইভাবে বসে আছে। কোনো উপায় না পেয়ে তালহা সৌন্দর্যকে ফোন দিয়ে বলে, ভাই আমাকে বাঁচা, নয়তো গণধোলাই খেতে হবে। সব খুলে বলে তালহা সৌন্দর্যকে। সৌন্দর্য 10 মিনিটের মাঝে জোরে গাড়ি চালিয়ে উপস্থিত হয়। গাড়ি থেকে নেমে দেখে ইশরাত গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে, একটা কথাও বলছে না। সৌন্দর্যের সাথে সাথে নূরও নেমে আসে। সৌন্দর্য এসব দৃশ্য দেখে বিড়বিড় করে বলে, একটা বলদ আর একটা তার সিরা। যেটা এতক্ষণ তালহা চিল্লা চিল্লি রাগারাগি অনুরোধ করেও পারেনি, সেটা সৌন্দর্য আসার সাথে সাথে হয়ে গেছে। সৌন্দর্যকে না কিছু বলতে হয়েছে আর না কিছু করতে হয়েছে। সৌন্দর্য আসার সাথে সাথে কাজ হয়ে গেছে। সৌন্দর্য আর নূরকে দেখে ইশরাত বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছে। পিছনের জামার মধ্যে লেগে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে দাঁত কেলিয়ে নূরের কাছে এসে দাঁড়ায়। আরে নূর, তোরা না ঘুরতে গেলি? এত তাড়াতাড়ি ঘোরাঘুরি শেষ তোদের? ইশরাত নূরকে জিজ্ঞেস করে। নূর ইশরাতের কথায় আহম্মক সাজে। গাড়ি থেকে নেমে এক ঝলক দেখেছে ইশরাতের কাণ্ড। এই মেয়ে চোখের পলকে কি করে এমন পাল্টে নিতে পারে, নূরের জানা নেই। তালহা হাঁ করে ইশরাতের দিকে তাকিয়ে আছে। এটা মেয়ে নাকি অন্য কিছু, এটাই মনে মনে ভাবছে তালহা। সৌন্দর্য তালহার কাছে এগিয়ে আসে। তালহার চোখের সামনে হাত নাড়ায়। এতে তালহার হুঁশ ফিরে। হয়ে এটা মেয়ে নাকি অন্য কিছু? মানে তোর কি কোনো সন্দেহ আছে? দিন দিন তোর এমন অধপতন হচ্ছে। একটা মেয়ের উপর তুই আঙ্গুল তুলছিস, এটা মেয়ে কিনা এটা যদি ঈশ্বর শুনে ভাবতে পারছিস তোর হাল কি হবে? আমি আবার এটা কখন বললাম? কানে কি ইদানিং বেশি শুনছিস নাকি সৌন্দর্য? আমতা আমতা করে বলে তালহা। সৌন্দর্য ব্রু কুঁচকে বলে, তুই বলিসনি তাই না? না মানে আসলে বলতেছি, কিন্তু মনে মনে। তুই কি করে জানলি? টপ সিক্রেট। বলে সৌন্দর্য চোখ টিপ দেয়। রাখ তোর টপ সিক্রেট। এই মেয়েকে তো আমি দেখে নেব। এখন দূর থেকে দেখ আর চোখ সংযত রাখ, বিয়ের পর পুরোপুরি দেখে নিস। তালহা সৌন্দর্যের কথায় বলে, ছ্যা, একদম উল্টোপাল্টা কথা বলবি না। এই মেয়েকে আমি জীবনেও বিয়ে করব না। আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিছে নাকি? ছাত্রী হয়ে জীবন নাশ, বিয়ে করলে শুধু কপালে জুটবে বাস আর বাস। তালহার এরকম ছন্দ শুনে সৌন্দর্য বলে, বাহ ভাই, শিক্ষকতা ছেড়ে কবির পেশা বেছে নিলেও পারিস, খুব নাম কামাবি। আরে রাখ তোর নাম কামানো। এখন এটা বল, এই মেয়েকে এত বলার পরেও আমি এখান থেকে উঠাতে পারিনি, কিন্তু দেখ তুই আসার সাথে সাথে উঠে গেছে। অদ্ভুত ব্যাপার স্যাপার। আমাকে বুঝি টিচার হিসেবে মানেই না। তোকে তো বর হিসাবে মানতে চায়, টিচার হিসাবে না দোস্ত। তালহা আর সৌন্দর্যের কথায় কিছু বলে না, চুপ হয়ে যায়। এই বেটা আজ লেগ ফুল করার জন্য হাত ধুয়ে পড়েছে বুঝতে পারছে, তাই চুপ করে থাকাই বেটার। এদিকে ইশরাত সব ভুলে নূরকে খোঁজাচ্ছে। কি হয়েছে, কোথায় গিয়েছিল, সৌন্দর্য কিছু বলেছে বা করেছে কিনা। নূর ইশরাতের এইরূপ প্রশ্ন শুনে ইশরাতের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আমরা এখানে কি করছি বা আমাদের মাঝে কি হয়েছে সেসব বলতে আসিনি। তুই কি করছিস সেটা শুনে এসেছি ইস্যু। ইশরাত না জানার ভান করে বলে, আমি আবার কখন কি করলাম? কিচ্ছু করিনি তো। সব করেছে ওই তালহা স্যার আর সতীন। সতীন? কিসের সতীন? আরে ওই যে ওই মেয়েটা দেখতে পাচ্ছিস না, ওইটা আমার সতীন। তোর বান্ধবীর কপাল পড়লো রে বান্ধবী। বলেই নেকি কান্না শুরু করে দেয় ইশরাত। তালহা এগিয়ে আসতে আসতে বলে, এই একদম অভিনয় করবে না। অভিনয় অফ করো। নেকামো করে কোথা থেকে এসে বলা নেই কোয়া নেই, হুট করে নিচে বসে ড্রামা শুরু করে দিয়েছে। আমি ড্রামা করছি? ওই মেয়েটা আপনার কে হয় বলেন বলেন বলেন। যা ইচ্ছে হোক, তোমাকে বলবো কেন? আমাকে বলবেন না তো কাকে বলবেন? যাকে ইচ্ছে তাকে বলবো, তবুও তোমাকে বলবো না। ছাত্রী হয়ে টিচারের উপর হুকুমদারি কোথা থেকে আসছে? আমি এখন আপনার ছাত্রী নই। এক সময় ছিলে তো। এখন আপনি আমার এক্স স্যার হন, আর ভবিষ্যতে। বলে ইশরাত মুচকে হাসি দেয়। তালহা ব্রু কুঁচকে জিজ্ঞেস করে, ভবিষ্যতে কি?
ওই যে ওইটা পড়লে ওইটা হয় ওইটা। কোনটা পড়লে কোনটা? তালহা পুরাই কনফিউজড। এদের এসব কনভারসেশন সৌন্দর্যের আর ভালো লাগছে না, তাই দুজনকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। উফ, তোরা দুজন ট্যাপ রেকর্ডার চুপ করবি? নন স্টপ বেজেই চলছিস, থামাথামির নামই নেই। তালহা সৌন্দর্যের দিকে তাকিয়ে বলে, আমাকে বলছিস কেন সৌন্দর্য? একে বল, কোনো সম্মান নেই। টিচারদের সাথে কি করে কথা বলতে হয় জানে না। টিচার হচ্ছে বাপ সমতুল্য, অন্য কিছু ভাবাও পাপ। সৌন্দর্য কপাল চুলকাতে চুলকাতে বলে। এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ইশরাত মাঝখান দিয়ে বলে ওঠে, তাহলে সৌন্দর্য স্যার আর নূর কি অন্য গ্রহ থেকে এসেছে? তালহার মুখ এক নিমেষেই বন্ধ হয়ে গেছে ইশরাতের মুখের এরূপ কথা শুনে। চুপ, আর একটা কথাও বলবি না, একদম চুপ। সৌন্দর্যের ধমকে দুইজনই চুপ হয়ে যায়। ইশরাত তালহার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিতে ভুলে না। এবার আমাকে খুলে বল, এই মেয়েটাকে? ও রিমি, আমার স্টুডেন্ট। কিছু নোটে সমস্যা হয়েছিল আর আমাকে ফোনে পাচ্ছে না, তাই এখন দেখা হয় বলেছিল। রাগের দৃষ্টিতে ইশরাতের দিকে তাকিয়ে বলে তালহা। রিমি এর মাঝে বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি এই সামান্য বিষয়টা নিয়ে এত বড় ঝামেলা হয়ে যাবে। এমন কিছু হবে জানলে আমি কলেজেই সব সমাধান করে নিতাম। ইটস ওকে রিমি, তুমি এখন যাও, বাকিটুকু কাল কলেজে বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার, আবারও সরি। বলেই রিমি চলে যায়। ইশরাত তার ভুল বুঝতে পারে, না বুঝে শুধু শুধু ঝামেলা করে ফেলেছে। এই জন্য সবকিছুর বিচার বিবেচনা করে করতে হয়। ইশরাতেরও কি করা, তালহাকে সেই কবে থেকে ভালোবাসে, লোকটা বুঝেও বোঝে না। ইশরাত ঠোঁট উল্টে বলে, আমিও সরি। লাগবে না আমার কারো সরি। নূর এত সময় নীরব দর্শক ছিল, এবার নীরবতা ভেঙে বলে, আচ্ছা এসব ছাড়ুন না, চলুন আমরা সবাই মিলে কোথাও একটা বসি। নূরের কথায় সকলেই সম্মতি জানায়। একসাথে 5 জন ঘুরে দুপুরের খাবারও খায়। ঘোরাঘুরি শেষে সৌন্দর্য গাড়ি করে প্রথমে তালহা, পরে ইশরাতকে নামিয়ে দিয়ে আসে তাদের বাড়ির সামনে। গাড়িতে এখন শুধু ফাতিহা, নূর আর সৌন্দর্য। গাড়ি পুরোই নীরব। নূর তো এমনিতেই কম কথা বলে, সৌন্দর্যও চুপচাপ। ফাতিহা ইশরাতের সাথে মিলে অনেক কথা বলেছে, দুষ্টমিও করেছে, তাই এখন চুপচাপ বসে আছে নূরের কোলে। সৌন্দর্য গাড়ি চালিয়ে নূরদের বাড়ির সামনে এনে রাখে। নূরের হুঁশই নেই, তার বাড়ির সামনে এনে গাড়ি দাঁড় করিয়েছে। সৌন্দর্যের কথায় বুঝতে পারে এসে গেছে। তা ম্যাডাম, গাড়িতেই থাকবেন নাকি আমাদের বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন কোনটা? এটা করে থাকলে আশাবাদ দিন, আপনাকে আমাদের বাড়িতে নেওয়া হচ্ছে না। আমি মোটেও আপনাদের বাড়িতে যাওয়ার কথা ভাবিনি, আর না ইচ্ছে আছে যাওয়ার। বলেই নূর ফাতিহাকে আদর করে গাড়ি থেকে নেমে যায়। ফাতিহা নূরকে বলে, মাম্মা যেও না, থেকে যাও, আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। না মা, আজ না, আমার তো এক্সাম আছে, পড়তে হবে। আজ যাও, আবার আমরা দেখা করবো, ঠিক আছে? ফাতিহা ছলো ছলো চোখে সৌন্দর্যের দিকে তাকিয়ে বলে, মিস্টার ওয়াহিদ, মাম্মা আমাদের সাথে যাবে না? না ম্যাম, যেই দিন তোমাকে মাম্মা নিজের জন্য লড়তে পারবে, নিজের ভালো বুঝতে পারবে, ওই দিনই নিয়ে যাব। তাহলে আমরা থেকে যাই মাম্মার সাথে। একদম না, কাল তোমার স্কুল আছে, সো মাম্মাকে বাই বলো। ফাতিহা আর কিছু বলে না। নূর ফাতিহার কপালে চুমু দিয়ে চলে যেতে ঘুরে বাড়ির দিকে হাঁটা ধরে। এর মধ্যে কানে আসে, কে কে বড় হয়েছে কে জানে, ভদ্রতার খাতিরও যে বলতে হয় বাসে আসেন সেটা জানে না, নিজের শ্বশুরবাড়ি তো যেতে বলে না। হ্যাঁ, নূর নিজের ভুল বুঝতে পেরে পিছনে ফিরে বাড়ি আসার কথা বলতে নিবে, তার আগেই সৌন্দর্য গাড়ি নিয়ে হাওয়া। অদ্ভুত লোক, সবসময় একটা না একটা ভুল ধরবেই। দূর, ভালো লাগে না বলেই নূর চলে যায়। পরের দিন নূর আর ইশরাত যথাসময়ে এক্সাম দিতে আসে। নূরের ভিতর আজ না চাইতেও ভয় ঢুকে গেছে। ভয় নিয়েই এক্সাম হলে ঢুকে। আজ আর রিতাকে দেখতে পায়নি। খাতা আর প্রশ্ন দেওয়ার পর লেখা শুরু করে। এর মধ্যে নিজের পাশে কারো উপস্থিতি টের পায়। নূর বুঝতে পারে স্যার হয়তো গার্ড দিচ্ছে। কালকের ওই ঝামেলার জন্য এখানে হয়তো বেশি নজর দিচ্ছে। না চাইতেও নূরের স্যারের দিকে চোখ যায়। নূরের চোখ এখানেই থমকে যায়। নিজে কিছু না করেও যখন কোনো একটা অপবাদ মাথায় এসে পড়ে, তখন সেই ব্যক্তিটাই বুঝতে পারে কেমন লাগে। আজ নূর কিছুতেই শান্তিতে এক্সাম দিতে পারছে না। মনটা কেমন উসখুস করছে। চারপাশ থেকে যেন অস্বস্তিগুলো নূরকে ঘিরে রেখেছে। খাতায় লিখছে আর মনে হচ্ছে এই বুঝি স্যার খাতা টান দিল। এই বুঝি আবার খাতার ভিতর থেকে আলাদা কোনো পেপার পাওয়া গেল। এই বুঝি স্যার আবার কথা শোনাবে। মনের অশান্তির জন্য নিজের খাতা নিজেই 2বার চেক দিয়েছে।
আজ আর ওয়াশরুমেও যায়নি। আজ রিতা নেই, তাও ভয় কাটাতে পারছে না। কালকের ঘটনার পর সকলেই একটু বেশি সতর্ক হয়ে গেছে, স্যাররাও কড়াকড়ি কাট দিচ্ছে। নূর লিখতে লিখতে নিজের পাশে এসে কারো দাঁড়ানোর উপস্থিতি টের পায়। মনে মনে ভাবে স্যার হয়তো আজ নূরের দিকে বিশেষ নজর রাখছে। না চাইতেও নূরের চোখ স্যারের দিকে যায়। স্যারকে দেখে নূরের হাত থেকে কলমটা খাতার উপর পড়ে যায়। নূর শুকনো ঢোক গিলে চোখ সরিয়ে লেখায় মন দেয়। কেন যেন হাতটা সামান্য কাঁপছে। সৌন্দর্যকে আজ নূর আশা করেনি এখানে। সৌন্দর্য এখানে আসবে এটা স্বাভাবিক, তবুও নূরের কেমন লাগছে। না চাইতেও চোখ দুটো সৌন্দর্যের দিকে চলে যাচ্ছে। সৌন্দর্য তখন নূরের বেঞ্চ বরাবর দাঁড়িয়ে পুরো ক্লাসে নজর বুলাচ্ছে। নূর লিখতে পারছে না। লোকটার গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে। মাথা কেমন ভন ভন করছে। নূর মন থেকে চাইছে সৌন্দর্য তার বেঞ্চের কাছ থেকে সরে যাক। অন্যদিকে তো কত জায়গা আছে, ওইদিকে না দাঁড়িয়ে এখানে এসে দাঁড়াতে হলো লোকটাকে। সব বাদ দিয়ে নূর লেখায় মন দেয়। কিছুতেই তাকাবে না, দাঁড়িয়ে থাকুক যতক্ষণ ইচ্ছা, তাতে নূরের কি। সবকিছু থেকে মনোযোগ সরিয়ে নূর লিখতে থাকে। কয়েক মিনিট পর সৌন্দর্যের বাজখাই স্বরে কিছুটা কেঁপে ওঠে। হ্যাঁ ইউ, তোমার সাহস কি করে হলো পিছনে গাড় ঘোরানোর? একটা স্টুডেন্টকে বলে সৌন্দর্য। সৌন্দর্যের ধমকে ছেলেটা কেঁপে ওঠে। এমনিতেই ছেলেটা একটু ভীতু টাইপের। ছেলেটা সৌন্দর্যের দিকে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকায়। অ্যান্সার মি। স্যার, আসলে আমার কোশ্চেনের পেপারটা বাতাসে উড়ে গিয়ে পিছনে চলে গেছে। ছেলেটির কথায় সৌন্দর্য এগিয়ে আসে। চেক করে দেখে সত্যি পিছনে ছেলের পায়ের কাছে পড়ে আছে প্রশ্নটা। সৌন্দর্য ওই ছেলেটাকে উঠাতে বলে। ছেলেটা তুলে সৌন্দর্যের কাছে দেয়। সৌন্দর্য হাতে নিয়ে ভালো করে চেক করে কোনো লেখা আছে কিনা। সত্যি উড়ে এসেছে নাকি তুমি পিছনে দিয়েছো? না না স্যার, বিশ্বাস করুন, একদম না। ছেলেটা মনে হয় একদম কেঁদেই দিবে এমন ভাব। সৌন্দর্য ছেলেটির দিকে তাকিয়ে প্রশ্ন দিয়ে দেয়। নেক্সট টাইম সবকিছু যেন সামনে রাখে বলেই সামনে টিচারের কাছে গিয়ে কথা বলতে থাকে। নূর খাতায় লিখতে লিখতে আর চোখে সৌন্দর্যের দিকে তাকায়। লোকটা গম্ভীর মুখে হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলছে নিচু গলায়। কিছু সময় পর সৌন্দর্য হল থেকে চলে যায়। যেতে যেতে নূরের দিকে এক পলক তাকাতে ভুলে না। নূর সব ভুলে এক্সাম দেওয়ায় মন দেয়। বিকেলে দুজন টিউশন থেকে বাড়ি যাচ্ছে। ইশরাতের খুব খিদে লেগেছে। বলতে গেলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার শখ জেগেছে মনে, কিন্তু নূর ম্যাডাম কিছুতেই যাবে না। বেচারি ইশরাত বলতে বলতে নিজের গলা শুকিয়ে ফেলেছে। নূর কিছুতেই রাজি হচ্ছে না। প্লিজ বোন চল, এই চল না, বার্গার খেতে খুব মন চেয়েছে ইয়ার। দেখ আমার পেট বার্গারের নাম শুনলেই আন্দোলন শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। দেখ কেমন ডাকছে। বলে ইশরাত নূরের হাত নিয়ে নিজের পেটে রাখে। নূর ইশরাতের পেট থেকে হাত সরাতে সরাতে বলে, এটা বার্গারের নাম শুনে নয়, তোর এমনিতেই খেতে লেগেছে, আর তুই নাম দিচ্ছিস বার্গারের। চল দোস্ত, প্লিজ প্লিজ প্লিজ। নূর আর কি করবে, রাজি না হয়ে পারল না। এই মেয়েটা এইসব চাইনিজ খাওয়ার জন্য এত পাগল, অগত্যা রাজি হয়ে যেতে। আচ্ছা ঠিক আছে চল। সত্যি? বলেই ইশরাত লাফিয়ে ওঠে। না আমি গেলাম। বলেই নূর হাঁটা ধরে। এই না না দোস্ত চল, তোকে এত 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 থ্যাঙ্কস। বলে নূরের গালে টুপ করে চুমু খায়। নূর ইশরাত বলেই চিল্লিয়ে ওঠে। তার এসব একদম পছন্দ না, শরীর কেমন গুলিয়ে আসে। ইশরাত নিজেকে সামলে বলে, সরি সরি দোস্ত, এক্সাইটেডে ভুলে গেছি। তারপর মনে মনে বলে, আমি দেওয়ার তোমার অ্যালার্জি না, যখন সৌন্দর্য সার দেবে তখন এমন করে দেখো তোমার কি অবস্থা করে। দুজন একটা রেস্টুরেন্টে ঢুকে ভিতরে নিরিবিলি একটা টেবিল খুঁজে বসে। ইশরাত দুজনের জন্য বার্গার অর্ডার করে। খাবার আসতে একটু সময় লাগবে। এর মধ্যে ইশরাতের একটা কল আসে, তার কাজিন নাকি এসেছে কি একটা দিতে। 5 মিনিটের জন্য বাইরে যেতে হবে। নূরকে বলে ইশরাত চলে যায়। নূর একা একা বসে আছে, কি করবে বুঝতে পারছে না। এখন ব্যাগ থেকে বই নিয়ে পড়তেও মন চাচ্ছে না, বসে বসে নখ খোঁচাচ্ছে। এর মধ্যে পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়, তবে সবসময়ের মতো রাগী গম্ভীর ঠাট্টা শূন্যা হাস্যরত কণ্ঠস্বর। নূর কর্নারের টেবিলের দিকে তাকিয়ে দেখে যা ভেবেছিল তাই। সৌন্দর্য বসে আছে কয়েকজন লোকের সাথে। সকালের সেই রূপ এখন আর নেই, পুরো ভিন্ন। পোশাক আশাক, মুখের এক্সপ্রেশন, কি সুন্দর করে হেসে হেসে কথা বলছে। ভার্সিটির স্টুডেন্টরা এখন এই সৌন্দর্যকে দেখলে নিশ্চয়ই অবাক হয়ে যেত। দিন আর রাতের তফাৎ যেন এই। নূর কিছুতেই চোখ সরাতে পারছে না। এমন করে আগে কখনো সৌন্দর্যকে দেখা হয়নি, এমনকি কোনো ছেলেকেই দেখা হয়নি।
কি সুন্দর লোকটাকে দেখতে, যেমন চেহারা তেমন অ্যাটিটিউড। নীল রঙের শার্টে কি সুন্দর মানিয়েছে, সুন্দর শরীরে নীল রংটা ফুটে আছে। হাতাগুলো স্লিপ করা, হাতের রগগুলো ভাসমান। ছেলে মানুষের বুঝি এত সুন্দর হতে হয়? কই, নূর তো এত সুন্দর না। সৌন্দর্যের দিকে তাকিয়ে নূর নিজের হাতের দিকে তাকায়, নিজের চেহারায় হাত বুলায়। সৌন্দর্যের পাশে কেমন নিজেকে তুচ্ছ লাগছে। সৌন্দর্য নূরকে লক্ষ্য করে নাই, নাকি করেছে কে জানি, হয়তো বুঝতেও পারছে না কেউ একজন খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছে। নূরের সৌন্দর্যকে দেখে মনে মনে আওড়ায়, সৌন্দর্য এক অদ্ভুত অনুভূতি, চোখের মুগ্ধতায় উড়ে বেড়ানো নীল প্রজাপতি। নূরের ভাবনার মাঝেই ইশরাত এসে বসে, কিন্তু নূরের কোনো সাড়া শব্দ নেই, একইভাবে তাকিয়ে আছে। নূরের তাকানো লক্ষ্য করে ইশরাতও তাকায়, কিন্তু কোথাও কিছু দেখতে পায় না। একটা ওয়েটার শুধু টেবিল পরিষ্কার করছে। ওখানে এমন করে তাকিয়ে থাকার কি আছে ইশরাত বুঝলো না। নূরের সামনে তুড়ি বাজায়। নূর ঘাবড়ে গিয়ে ইশরাতের দিকে তাকায়। কি দোস্ত, কি হয়েছে? আর ওইদিকে কি? কই, কি হয়েছে? বলেই আবার ওইদিকে তাকিয়ে দেখে কেউ নেই। আশ্চর্য, হুট করে হাওয়া হয়ে গেল নাকি? তারপর ইশরাতের কথা ভেবে নূর হাঁপ ছাড়ে। ভালো হয়েছে দেখেনি, দেখলে কি বিব্রত পরিস্থিতিতে পড়তে হতো। কিছু না, এমনি তাকিয়েছিলাম। ইশরাত আর কথা বাড়ায়নি। দুইজন বার্গার আসলে খেয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। এর মধ্যে নূরের ফোনে মেসেজ আসে। নূর বেশি পাত্তা দেয়নি। রাতে সকল কাজ পড়াশুনো শেষ করে ঘুমানোর সময় ফোন হাতে নেয় নূর অ্যালার্ম সেট করার জন্য। তখন আননোন নাম্বার থেকে মেসেজ দেখিয়ে ক্লিক করে দেখার জন্য। কারোর দিকে এমন করে তাকিয়ে থাকতে নেই, নজর লেগে যায়। আর আমার দিকে তো একদম না, কারণ আমার একটা হাবাগোবা বউ আছে। এক্সাম শেষ হওয়ার পর অবসর সময় কাটছে নূরের। অবশ্য অবসর বললে ভুল হবে, বইয়ের ভিতর মুখ গুজেই কাটিয়ে দেয় বেশিরভাগ সময়। মাঝে মাঝে ইচ্ছে হলে বিকেলের দিকে একটু ছাদে গিয়ে বসে, ছাদ বাগানে সময় কাটায়। যদিও বা নূর এই বাগান করেনি, করেছে নূরের বোন তুর। তার আবার বাগান করার শখ অনেক। মাঝে মাঝে ইস্টার এসে দেখা করে যায়। নূর বাবা মার সাথে এখনো ভালো করে কথা বলে না। 10টা জিজ্ঞেস করলে একটা উত্তর দেয়। বিশেষ করে বাবার উপর বেশি অভিমান হয়েছে। বাবা যতক্ষণ বাড়িতে থাকে নূর রুম থেকে বেরই হয় না। আজ শুক্রবার, বাবার অফিস ছুটির দিন। নূর ঘুম থেকে সেই সকাল 6টায় উঠেছে। এখন বাজে 9:30। নূর এখনো রুম থেকে বের হয়নি। এত সকালে ঘুম থেকে ওঠায় প্রচুর খিদে লেগেছে। বাড়িতে শুক্রবার দিন সকলে একসাথে সকালের নাস্তা করে 9:30-এ। তুর এসে একবার ডাক দিয়ে গেছে খাওয়ার জন্য, কিন্তু নূর বলে, তোরা খেয়ে নে, আমার খিদে লাগেনি, খিদে লাগলে খেয়ে নেব। তুর আরো কয়েকবার জোরাজোরি করে নূরের সাথে না পেরে চলে যায়। নূর একটা উপন্যাসের বই নিয়ে বৃথা মনোযোগ দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু পেটে খিদে থাকলে কিছুই ভালো লাগে না। নূরেরও এখন পড়তে ইচ্ছে করছে না। এর মধ্যে আবার দরজায় টোকা পড়ে। নূর তুরের উপর বেশ বিরক্ত হয়। এই মেয়েটা কি কিছু বুঝি না নাকি? উফ, তোর একদম বিরক্তি করবি না, বলে দিচ্ছি। আমার ভালো লাগছে না, খিদে লাগলে খেয়ে নিব, তোকে কয়বার বলতে হবে? ওপাশ থেকে কিছু সময় নীরবতায় কেটে যায়, কোনো সারা শব্দ পাওয়া যায় না। নূর ভেবেছে হয়তো চলে গেছে, কিন্তু এর মাঝেই কানে এসে লাগে কারো কণ্ঠস্বর। নূর, নূরের বাবার ডাক শুনে সোজা হয়ে বসে নূর, কিন্তু বাবার দিকে তাকায় না। নূর, বাবা ডাকছি, শুনতে পাচ্ছিস না? আম্মা, আম্মা, এই আম্মা। এরকম ডাকে কি চুপ থাকা যায়? অন্তত বাবার এরকম ডাক নূর কখনো উপেক্ষা করতে পারবে না, আর না কখনো করেছে। বাবার দিকে ছলছল দৃষ্টিতে তাকায়। নূরের বাবা এসে নূরের পাশে বসে, মাথায় হাত রেখে বলে, খাবি চল আম্মা। নূর অন্যদিকে তাকিয়ে নিজের চোখের পানি লুকানোর চেষ্টা করে বলে, তোমরা খেয়ে ওঠো, আমার খিদে নেই। বাবার সাথে মিথ্যা কথা বলতে শিখে গেছিস আম্মা। তুই সেই সকালে ঘুম থেকে উঠছিস আর বলছিস খিদা নেই। আমি কি জানি না সকালে ঘুম থেকে উঠলে যে তোর খিদা লাগে? নূর চুপ করে রয়, কোনো উত্তর দেয় না। নূরের বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে রয়, মুখটা কেমন শুকিয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কিছুই করছে না যে মেয়ে, তা খুব ভালো করেই জানে। নূরের বাবা নূরের মাথায় হাত রেখে বলে, বাবার প্রতি খুব অভিমান হয়েছে, তাই না আম্মা? আমার কিছু ভালো লাগছে না বাবা, প্লিজ। বাবার প্রতি সবসময় একটু ভরসা রাখো না আম্মা। ভরসার ফল তুমি আমাকে দিয়েছো বাবা, আমি এখনও তোমাকে ভরসা করি, বিশ্বাস করি, আর সব সময় করব। কিন্তু মনের ভেতর যে দাগ সৃষ্টি হয়েছে, সেটা কিছুতেই বুঝতে পারছি না আমি। আমার মনে হচ্ছে আমার সব শেষ, সব।
আমার লাইফটা ধ্বংস হয়ে গেছে হুট করে একটা লোকের সাথে। কি করে বাবা? আমার ইচ্ছা অনিচ্ছার কি কিছু দাম আছে? সারা জীবন তুমি আমাদের স্বাধীনতা দিয়ে এসেছো, যখন যা চেয়েছি সব পেয়েছি। তুমি কোনো অভাব রাখোনি, সব সময় পাশে ছিলে। কিন্তু জীবনের সবচেয়ে বড় ডিসিশনটা তুমি এভাবে দিয়ে দিলে। আমাকে তুমি একটা বদ রাখি যে কিনা প্রতি সেকেন্ডে সেকেন্ডে পারলে আমাকে অপমান করে, নিচু করে তার সাথে। আর কেউ কি ছিল না পৃথিবীতে? সবচেয়ে বড় কথা, ফাতিহা লোকটা আগে থেকে নূর আর কিছু বলার আগেই তার বাবার ফোনে কল আসে। গুরুত্বপূর্ণ কল হয়তো। নূরের বাবা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যায়। নূর বাবার দিকে ছলছল চোখে তাকিয়ে রয়। রাগে অভিমানে হুঁশ হারিয়ে ফেলেছে নূর। এত সময় ধরে কি বলেছে কি করেছে নিজেও বুঝতে পারেনি। মাথায় এখন খেলে গেল এটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। যে বাবার সাথে জীবনে কোনোদিন গলা উঁচু করে কথা বলেনি, সে বাবাকে আজ কতগুলো কথা বলেছে। বাবা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। আমি কি করলাম? বলেই নূর নিজের মাথার চুল ধরে টেনে শক্ত করে কেঁদে ওঠে। অনেক সময় নিয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে নূর ঘুমিয়ে যায়। এক্সামের পর কয়েকদিন অফ ছিল নূরদের ভার্সিটির ক্লাস। এখন আবার শুরু হয়েছে। বাবার সাথে ওই দিন ওইভাবে কথা বলার পর নূর আরও কেমন জানি নিজের ভিতর নিজেকে গুটিয়ে নিয়েছে। বাবার কাছে ওইভাবে কথা বলার জন্য ক্ষমা চাওয়া উচিত, কিন্তু কোন মুখে চাইবে? অনুশোচনায় সামনেও যেতে পারছে। 2 দিন ধরে বাবাকে দেখছে না নূর। তুরকে অবশ্য জিজ্ঞেস করেছে এ নিয়ে। তুর বলেছে বাবার শরীরটা তেমন ভালো না, আর অফিসে কাজের অনেক প্রেশার যাচ্ছে। নূর মনে মনে ঠিক করে নেয় আজ ভার্সিটি থেকে এসেই আগে বাবার সাথে কথা বলবে, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিবে। নূর আর এরশাদ যথাসময়ে ভার্সিটিতে উপস্থিত হয়। ক্লাস শুরু হওয়ার জন্য সব ছাত্রছাত্রী বসে আছে। ক্লাসের নির্দিষ্ট সময় পেরিয়ে আরও 10 মিনিট চলে গেলেও স্যার আসার কোনো নাম নেই। ইশরাতের এমনিতেও ভালো লাগছিল না ক্লাস করতে। মনে মনে ঠিক করে নিয়েছে আর কিছু সময় দেখেই নূরকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে যাবে। এর মধ্যে পিয়ন এসে জানাই আজ প্রথম ক্লাস হবে না। অফিসে জরুরি মিটিং চলছে, তবে অন্যান্য ক্লাসগুলো যথাসময়েই হবে। ইশরাত বেশ খুশি হয়। এই নূর, চল বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি আর কিছু খেয়ে আসি। নূরেরও খুব খিদে লেগেছে, তাই না করেনি। এমনিতেও কিছু খেয়ে আসা হয়নি সকালে। 2 বান্ধবী তাই বেরিয়ে পড়লো। ক্যান্টিনে গিয়েই ইশরাত ফুচকার অর্ডার দেয়। নূর প্রথমে ভেবেছিল অন্য কিছু খাবে, কিন্তু ইশরাতের ফুচকা খাওয়া দেখে নিজেকে আর সামলাতে পারলো না। নিজেও বেশি করে ঝাল দিয়ে ফুচকা অর্ডার দিয়ে দেয়। 2 বান্ধবী তৃপ্তি নিয়ে মজা করে 3 প্লেট করে খেয়ে নেয়। ঝালে এক একটার অবস্থা কাহিল, মুখ আর কান দিয়ে যেন ধোঁয়া বের হয়। এর মধ্যে ইশরাতের ঝাল কমে গেলেও নূরের মুখ থেকে ঝাল কমছে না। পানি খেতে খেতে শেষ। দ্বিতীয় ক্লাসের সময়ও হয়ে গেছে। নূরদের ক্লাস 2য় ফ্লোরে। ওইখানে উঠে নূর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলো। আর হাতের বোতলের পানিও শেষ। এদিকে ক্লাসের সময়ও হয়ে গেছে, তাই নূর ইশরাতকে বলল ক্লাসে যেতে। নূর ওয়াশরুম থেকে আসছে। অবশ্য ইশরাত হাতে যেতে চেয়েছিল, নূর বারণ করলো। স্যার যা বলে তা নোটস করে রাখতে বলল। নূর ওয়াশরুমে ঢুকে যায়। এইদিকে ক্লাসে স্যারও ঢুকে পড়ে। নূর জানতেও পারলো না আজকে তাদের সেকেন্ড ক্লাসটা এতদিন যেই টিচার করতো আজ উনি করবেন না। মিস্টার সৌন্দর্য ওয়াইট করবে। সৌন্দর্য ক্লাসে ঢোকার সাথে সাথেই সবাই দাঁড়িয়ে যায় আর কানা ঘোষা করতে থাকে। এই স্যার আজ হঠাৎ? সৌন্দর্য গম্ভীর গলায় সবাইকে বসতে বলে। সৌন্দর্যের কথায় সকলেই বসে, কিন্তু স্টুডেন্টদের কথা সাউন্ড সৌন্দর্যের কানে এসে লাগে। কিপ কোয়াইট। জোরে বলে সৌন্দর্য। পুরো ক্লাসে এক নজর চোখ বুলিয়ে নেয়। আমি আমার ক্লাসে একটা অপ্রয়োজনীয়তার সাউন্ডও শুনতে চাই না। খাতা কলম ছাড়া আর কোনো কিছুর আওয়াজ যেন আমার কানে না এসে লাগে, অন্যথায় যে কথা বলবে তাকে এসে ক্লাস নিতে হবে। সৌন্দর্যের কথাই সকলেই চুপসে যায়। এমন সুদর্শন স্যারের এমন কথা কারোরই হজম হচ্ছে না। সকলের মুখই চুপসে আছে। সৌন্দর্যকে দেখে তাদের এমন প্রবাদ মনে আসছে, উপর দিয়ে ভালো, ভিতর দিয়ে কালো। কোথায় প্রথম দিন ক্লাসে এসেছে সকলের সাথে হাসি মুখে কথা বলবে, পরিচিত হবে, নিজের পরিচয় দিতে, তা না। সৌন্দর্য বই বের করে পড়াশোনা শুরু করে। মার্কার নিয়ে বোর্ডে লিখতে থাকে। সকল স্টুডেন্ট চুপ। সৌন্দর্য আজ ইংরেজি ক্লাস নিচ্ছে। সব কথা ইংরেজিতেই বলছে। কয়েকজনের মাথার উপর দিয়ে যাচ্ছে সৌন্দর্যের ইংরেজি। ইশরাত কিছুতেই ক্লাসে মন দিতে পারছে না। এই নূর এখনো আসছে না কেন? এইদিকে নড়তেও ভয় করছে। সৌন্দর্য স্যার যেই হুমকি দিয়েছেন,
নূর ওয়াশরুম থেকে বের হয়ে ছোট ছোট কদমে ক্লাসের দিকে এগোতে থাকে। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, পেট ব্যথায় নড়তেও ইচ্ছা করছে না। কোনো মতে ক্লাসের সামনে এসে দাঁড়ায়। ক্লাসের সৌন্দর্যকে দেখে বেশ অবাক হয়, ইতস্তত বোধ করছে খুব। তবুও কিছু করার নেই, ক্লাসে ঢুকতে হবে আর বসতে হবে, নয়তো নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারবে বলে মনে হয় না। মে আই কাম ইন স্যার? সকলের দৃষ্টি এখন নূরের দিকে সীমাবদ্ধ। সৌন্দর্য বোর্ডে মার্কার ঘোরাতে ঘোরাতে না তাকিয়েই আনসার দেয়। নো। নিজের লেখা শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে নূরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে অলরেডি 15 মিনিট লেট। আর আসার দরকার নেই, বাইরে দাঁড়িয়ে থাকুন আর হাওয়া খান। স্যার আসলে নো মোর এক্সকিউজ। বলে সৌন্দর্য আবার ক্লাসে মন দেয়। এদিকে নূর আর সহ্য করতে পারছে না, পেট ব্যথায় অবস্থা খারাপ, চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছে। ক্লাসরুমের দেয়াল ঘেঁষে মেঝেতেই পেট ধরে বসে পড়ে। নূরের নিঃশ্বাস কেমন বন্ধ হয়ে আসছে পেট ব্যথায়, কিছু বলার শক্তিও হারিয়ে ফেলে। হাত পা ছেড়ে মাথা দেওয়ালে হেলিয়ে দেয়। নূরের পেট ব্যথার পরিমাণ সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। কি বড় ভুল করেছে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। খালি পেটে মোটেও এত ঝাল দিয়ে ফুচকা খাওয়া ঠিক হয়নি। এমনিতেই এসব বাইরের খাবার খেলে নূরের কেমন অস্বস্তি হয়। সৌন্দর্য মন দিয়ে ক্লাস করছে, এদিকে ইশরাত কিছুতেই ক্লাসে মন বসাতে পারছে না। নূরের জন্য চিন্তা হচ্ছে, বারবার বাইরের দিকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে নূর কি করছে। মেয়েটার এমনিতেই নাজুক স্বভাব, হয়তো সৌন্দর্য স্যারের এমন বিহেভিয়ারের জন্য মনে মনে বেশ কষ্ট পেয়েছে। কান্না করছে কিনা কে জানে। সৌন্দর্য বোর্ডে লিখতে লিখতে আর চোখে বাইরের দিকে তাকায়, কিন্তু কোথাও নূরকে দেখতে পায় না। সকাল থেকেই আজ সৌন্দর্যের মুড ভালো নেই। তার উপর অফিসে একটা বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে। মেয়েটার সাথে একটুতেই বেশি রিয়াক্ট করে ফেলেছে। জিজ্ঞেস করা দরকার ছিল আগে কোথায় গিয়েছিল, এত সময় কেন লাগলো, তা না করে এর মধ্যে ইশরাতের বাম পাশে বসা তিনি ইশরাতের মাথায় গাঁটটা মেরে বলে, কি রে, কি শুরু করলি? স্যার দেখছিস না কিরকম শাস্তি দিচ্ছে? আরে তুই চুপ থাক, আমি তো নূরকে দেখার চেষ্টা করছি। নূরকে এখন স্যার কিছুতেই ক্লাসে ঢুকতে দেবে না। তুই শুধু শুধু কেন নিজের বিপদ নিজে ডেকে আনছিস? এখন কি তুই পারবি ইংরেজিতে ক্লাস করতে? চুপচাপ বসে থাক। আমি তো একটু লুকিয়ে তাকাচ্ছি, আর তুই তো সাউন্ড করছিস কথা বলে। তোর জন্য ঠিক স্যার বুঝে ফেলবে, তুই চুপ থাক। হ্যাঁ ইউ, থার্ড বেঞ্চের থার্ড পারসন, স্ট্যান্ড আপ। ইশরাত বুঝতেই পারেনি তাকে বলেছে। সে দেখার চেষ্টা করে কাকে দাঁড়াতে বলছে, বলির পাটা কে হয়েছে। রেড ড্রেস, আপনাকে বলছি। তিনি ইশরাতকে খোঁচা দিয়ে বলে, কি অন্যদিকে তাকাচ্ছিস তুই? আজকে ক্লাসে তুই ছাড়া কেউ রেড পড়েনি, আর থার্ড বেঞ্চে থার্ড পারসন তুই নিজেই। ইশরাত শুকনো একটা ঢোক গিলে মনে মনে তিনির গোষ্ঠী উদ্ধার করতে ভুলে না। জি 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 স্যার। কাম অ্যান্ড ক্লাসটা কমপ্লিট করেন। স্যার আসলে আমি আসলে নকলে শুনতে চাইনি মিস, এসে বাকি ক্লাসটুকু আপনি করান। কি হলো, আসুন। সরি স্যার। ইশরাত বলেই মাথা নিচু করে ফেলে। এসব দেখে ক্লাসের সকলে আরো গুটিয়ে যায়। সাবধান হয়ে যায়, নয়তো নূর আর ইশরাতের মতো এরকম অবস্থায় পড়তে হবে। গেট আউট ফ্রম মাই ক্লাস। সরি স্যার। আমি আর আমার কথা রিপিট করব না, ক্লাসের সময় নষ্ট হচ্ছে। ইশরাত আর কিছু বলেনি, বুঝতে পারছে বলেও কিছু লাভ হবে না। বদরাগী লোক একটা। বলে বেরিয়ে যায়। মনে মনে অবশ্য বেশ খুশি হয়েছে বের করে দেওয়ায়। নূর একা একা কি জানি করছে, ওইখানে গিয়ে দুজন চুপি চুপি ফেস ফেস করে গল্প করতে পারবে। চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, আশা করি গল্পের আসর জমাবেন না গিয়ে, নয়তো কান ধরে দাঁড় করিয়ে রাখবো। সৌন্দর্যের আহম কথায় ইশরাতের চলন্ত পা থেমে যায়। মনে মনে ভাবছে, বান্ধবীর বজ্জাত জামাইটা কি করে মনের সব কথা বুঝতে পারে? নিজের বউর প্রতি একটু মায়া নাই? কি করে এতগুলো মানুষের সামনে ভেতরে ঢুকতে দিল না? ধুর। বলেই ইশরাত বেরিয়ে যায়। নূর পেট ধরে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে। ব্যথার পরিমাণ ভেবেছে ধীরে ধীরে কমে যাবে, কিন্তু তা কমার বদলে বেড়েই চলেছে। ইশরাত ক্লাসের বাইরে এসে নূরকে খুঁজতে গিয়ে এভাবে মেঝেতে বসে থাকতে দেখে দৌড়ে আসে। এই নূর, কি হয়েছে দোস্ত? এমন ভাবে বসে আছিস কেন? নূর। নূর চোখ মেলতেই চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে থাকে। কি হয়েছে তোর, বল আমায়। বলেই ইশরাত অস্থির হয়ে যায় জানার জন্য কি হয়েছে নূরের। পেট, আমার পেট। দোস্ত, তোর পেট কি হয়েছে? পেটে পেটে ব্যথা? নূর উপর নিচ মাথা নাড়ায়। আল্লাহ, তুই এই পেট ব্যথা নিয়ে এখানে বসে আছিস? আগে বলবি না তোর যে পেট ব্যথা?
অবশ্য বলতে দিল কই, তোর জামাই, ওর দোস্ত। বলে ইশরাত নূরকে ধরে উঠাতে যাবে এমন সময় ওইখানে নাহিদ স্যার এসে উপস্থিত হয়। কি করছো তোমরা এখানে ক্লাস রেখে? ইশরাত নূরকে ধরে বলে, স্যার ও একটু অসুস্থ, তাই নিয়ে যাচ্ছি। কি হয়েছে? স্যার আসলে পেট ব্যথা। আচ্ছা আচ্ছা, দেখে মনে হচ্ছে সিরিয়াস, ওকে নিয়ে চলো, আমি যাচ্ছি তোমাদের সাথে। ইশরাত নূরকে একটু মাত্র উঠিয়েছে, এর মধ্যে নূর তার হাতে পায়ের ভর নিজের পুরো শরীরই ছেড়ে দেয়। ইশরাত নূরকে ধরে রাখতে না পেরে জোরে চিল্লিয়ে উঠে নূর বলে। নাহিদ স্যার এসে ধরতে নিবে এর আগেই কেউ একজন নূরকে ধরে পড়ে যাওয়া থেকে আটকে নেয়। ইশরাত খুব ভয় পেয়েছিল নূরকে এভাবে পড়ে যেতে দেখে। নাহিদ স্যার এগিয়ে এসেও কয়েক কদম পিছিয়ে তাকিয়ে রয় সৌন্দর্য ও নূরের দিকে। সৌন্দর্য মাত্র ক্লাস শেষ করে বের হতে নিয়েছে, এদের সব কথাই কানে এসেছে। নূরকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে গালে চাপড় মেরে কয়েকবার ডাক দেয় সৌন্দর্য, কিন্তু নূরের কোনো সাড়া শব্দ নেই। সৌন্দর্য ইশরাতকে বলে পানি আনার জন্য। ইশরাত দৌড়ে গিয়ে পানি এনে দেয়। নূরের কোনো সাড়া শব্দ নেই তাতেও। সৌন্দর্য কিছু না বলে নূরকে পাজা কোলে তুলে নেয়, কোলে তুলে হাঁটা দেয়। ইশরাতও সৌন্দর্যের পিছনে পিছনে ছোটে। নাহিদ স্যার পিছন থেকে ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সৌন্দর্য খুব দ্রুত নিচে নেমে পার্কিং লটে আসে, নূরকে আস্তে করে গাড়ির সামনে বসিয়ে দেয়। নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। ইশরাত বুঝতে পারে সৌন্দর্যকে রেখেই চলে যাবে, তার তাড়াতাড়ি গিয়ে গাড়ির পিছনে উঠে বসে। সৌন্দর্য নূরকে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির ঝাঁকুনিতে নূরের মাথা হেলে পড়ে যেতে নেয়। সৌন্দর্য এক হাত দিয়ে আঁকড়ে ধরে, তারপর নূরের মাথাটা নিজের কাঁধের উপর রাখে। ইশরাত দেখে বলে, স্যার নূরকে পিছনে দিয়ে দিন না, আমি ধরে বসি না হয়, এমনিতেও তো আপনার সমস্যা হয়ে যাচ্ছে। নো, ঠিক আছে। খুব দ্রুত গাড়ি ড্রাইভ করে সৌন্দর্য নূরকে হসপিটালে নিয়ে আসে। কোলে করেই ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখে তাড়াতাড়ি বেডে শোয়াতে বলে। সৌন্দর্য নূরকে শুইয়ে দিলে ডাক্তার বলে সবাইকে বের হয়ে যেতে। ডাক্তার দেখছে বিষয়টা, আমি বের হচ্ছি না, যা করার আমার সামনে করুন। বলে সৌন্দর্য বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকে। কিন্তু কোনো কিন্তু না, যা করা তাড়াতাড়ি করেন। ডক্টর বলেও সৌন্দর্যকে কেবিন থেকে সরাতে পারে না। ডক্টর এবার ইশরাতের দিকে তাকায়। ডক্টরের সাথে সাথে সৌন্দর্যও তাকায় ইশরাতের দিকে। ইশরাত ওদের দিকে তাকিয়ে চুপচাপ কেবিন থেকে বের হয়ে যায়। নূরের বাড়িতে এখনো খবর দেওয়া হয়নি। ইশরাত দোটানায় আছে, জানাবে কি জানাবে না। এখানকার পরিস্থিতি বুঝে তারপর জানাবে বলে ঠিক করে নেয়, নয়তো ওরা শুধু শুধু টেনশন করবে। এখানে তো সৌন্দর্য আছেই, তাই আর ইশরাত নূরের বাড়িতে ফোন দেয় না। ডক্টর সব দেখে নূরকে স্যালাইন দেয়। সৌন্দর্যকে জানায়, ঘন্টা দুয়েকের মাঝে জ্ঞান ফিরে আসবে। ফুড পয়জনিং হয়ে গেছে, তাই এমন হয়েছে। আর শরীর বেশ দুর্বল, নিজের ওপর মনে হয় বেশ প্রেশার দেয়। খাওয়া দাওয়া ঠিকমতো করে না, অতিরিক্ত রাত জাগে, চোখ মুখ দেখেই বোঝা যায়। সৌন্দর্যকে আলাদাভাবে যত্ন নেওয়ার জন্য বলে কিছু ঔষধ লিখে দেয়। ঘন্টা দুয়েক পর নূরের জ্ঞান ফিরে আসে। চোখ পিটপিট করে তাকাতেই কারো গরম নিঃশ্বাস মুখে এসে বাড়ি খায়। নূর চোখ বন্ধ করে আবার ধীরে ধীরে খুলে। চোখ খোলাই যেন নূরের জন্য কাল হয়ে দাঁড়ায়। সৌন্দর্যের রাগের দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে ফোঁসফোঁস করছে, চোখ মুখ লাল হয়ে আছে। হেসে বলে, সব কিছু এই বিয়ের জন্য, তাই না? সব কিছু এই বিয়েকে কেন্দ্র করে। ডু ইউ ওয়ান্ট ডিভোর্স? সৌন্দর্যের এই একটা বাক্য নূরের কানে মনে হয় বারবার প্রতিধ্বনিত হচ্ছে। এমনিতেই শরীর নাড়াচাড়া করতে পারছে না, তার উপর এমন বাক্য কান ঝাঁঝরা করে দিয়েছে। পুরো শরীর অবশ হয়ে গেছে। মনের কোণে খারাপ লাগা কাজ করছে। মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ঘুম ভাঙলেই সব শেষ। কী হলো বলো, আমার কথার অ্যান্সার দাও। তুমি কি চাও? বিয়ে থেকে মুক্তি পেতে চাও তুমি? সৌন্দর্যের এইরূপ কথায় নূরের খুশি হওয়ার কথা, সে তো বিয়েটা মন থেকে মানতেই পারেনি। অসহ্য হয়ে উঠেছিল সব। তাহলে আজ কেন এত খারাপ লাগছে? কেন মনের মাঝে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে? কিছুই বুঝতে পারছে না নূর। না চাইতেও চোখের কার্নিশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তুমি যদি ডিভোর্স চাও তাহলে শুনে রাখো। সৌন্দর্যের কথা বলার মাঝে নূর দুই চোখ বন্ধ করে নেয়। বারবার এই ডিভোর্স শব্দটা শুনতে একটুও ভালো লাগছে না। আর না, এরপর সৌন্দর্য কি বলে তা শোনার জন্য শক্তি পাচ্ছে। তুমি যদি ডিভোর্স চাও তাহলে শুনে রাখো, আমি সৌন্দর্য ওয়াহিদ তোমাকে ডিভোর্স দিচ্ছি না। তোমাকে এই সৌন্দর্যের সাথেই সারা জীবন কাটাতে হবে, সেটা তুমি চাও বা না চাও। কানে ভালো করে ঢুকিয়ে নাও কথাটা, তোমার জীবনে একটাই পুরুষ থাকবে, সেটা হচ্ছে আমি। সৌন্দর্যের কথায় নূর যেন থমকে যায়।
এতক্ষণে দ্রুত হার্টবিট যেন স্বাভাবিক হতে থাকে। সৌন্দর্য নূরের চোখের পানি নিজের আঙুলের ডগায় নিয়ে দূরে ছিটকে মারে। নূরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এই চোখের পানি এমনভাবে নষ্ট করো না পরাণ। তুমি কাঁদবে, চোখ দিয়ে পানিও পড়বে, তবে সেটা সুখের কান্না, কষ্টের জন্য না। আহ, পুরো শরীর যেন জুড়িয়ে গেল। শীতল হাওয়া বইছে, মনে হচ্ছে আকাশে ভেসে বেড়াচ্ছে নূর। এত শান্তি লাগছে কেন? আচ্ছা, সত্যি শুনছে তো নূর? পরাণ, লোকটা কি তাকে পরাণ বলে ডাকলো? নূরের মনে হচ্ছে এই জীবনে প্রথম কোনো কথা শুনলো যেটাই এত প্রশান্তি। সৌন্দর্য নূরের কানের কাছ থেকে মুখ সরিয়ে নূরের চোখের দিকে দৃষ্টি দেয়। নূরও চোখ মেলে তাকায়। সৌন্দর্য নূরের মুখে ফু দেয়। নূর চোখ বন্ধ করে নেয়। তারপর ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলে চোখে চোখ রাখে। নূরের এসব কাণ্ড দেখে সৌন্দর্য মুচকে হাসে। নূর সেই টোল পড়া হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই প্রথম এত সুন্দর অনুভূতির উপভোগ করছে নূর। হার্টবিট যেন ঘন্টার মতো আওয়াজ তুলছে। আচ্ছা, এত জোরে জোরে লাফাচ্ছে, লোকটা কি টের পাচ্ছে? সৌন্দর্য নূরের দুই সাইড থেকে নিজের হাতগুলো সরিয়ে উঠে দাঁড়ায়। নিজের ভাঁজ করে রাখা শার্টের হাতাটা আর একটু টেনে ঠিক করে নেয়। চুলে হাত ঢুকিয়ে এলোমেলো চুল সেট করে নেয়। নূরের দৃষ্টি এক মুহূর্তের জন্য ওই লোকটার থেকে সরছে না। লোকটার প্রতিটি কর্মকাণ্ড আর্ট বলে মনে হচ্ছে। নূরের সাথে এসব কি হচ্ছে নূর নিজেও বুঝতে পারছে না। এর মধ্যে কেবিনে ডক্টর প্রবেশ করে। সৌন্দর্যের দিকে তাকিয়ে হাসি দিয়ে নূরের কাছে যায়। নূরকে আরেকবার চেক আপ করে জানাই বাড়ি নিয়ে যেতে পারবে, তবে নিজের শরীর যত্ন নিতে হবে খুব ভালো করে। ঠিকমতো খাওয়া দাওয়া ও টেনশন ফ্রি থাকতে হবে। সৌন্দর্যকে রিসেপশনে গিয়ে যা যা ফর্মালিটি আছে সব পূরণ করে আসতে বলে ডাক্তার চলে যায়। ডক্টর এসে এত কিছু বলে গেল, নূরের খেয়াল কই, সে তো একজনের মাঝে আটকে আছে। আমি তোমায় বলেছি না মিসেস ওয়াইড, একদম আমার দিকে এমন করে তাকাবেন না। আমার বউয়ের একান্ত মানুষটার ওপর কারণ নজর লাগুক, সেটা আমি চাই না। নূর অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়, চোখ মুখ কুচকে বন্ধ করে রাখে। এর মধ্যে নিজের হাতে আবার হাতের স্পর্শ পায়। আমি মোটেও আপনার দিকে অমন করে তাকিয়েছিলাম না। আর আপনি আমার হাত ছাড়ুন, হাত ধরেছেন কেন? কী সব বলছিস নূর? তুই তাকাস নি আর হাত ছাড়তে কেন বলছিস তুই? নূর সৌন্দর্যের জায়গায় ইরশাদের কণ্ঠস্বর শুনে মাথা ঘুরিয়ে ইরশাদের দিকে তাকিয়ে মুখে জোরপূর্বক হাসি টানার চেষ্টা করে আমতা আমতা করে বলে, আসলে হয়েছে কিছু, আমার মনে হচ্ছে অন্য কোনো লোক ধরেছে, তাই মানে হয়েছে, তাই আর মানে 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 করতে হবে না। অন্য কোনো লোক নাকি নিজের বর ধরেছে ভেবেছিস তা খুব ভালো করে জানি আমি। নূর মনে মনে বলে, হ্যাঁ, সবসময় একটু বেশিই জানিস। মুখে আর কিছু বলে না, চুপ হয়ে যায়। এমনিতেই ভালো লাগছে না কিছু। বাড়িতে কি কেউ কিছু জানে না নাকি? কেউ তো আসলো না, এতটাই পর করে দিয়েছে। মেয়ে অসুস্থ জেনেও আসছে না দেখতে। অভিমানে দু চোখ আবারও ভরে আসে। ঠোঁট কামড়ে কান্না আটকে ইরশাদকে বলে, ইস্যু, হ্যাঁ দোস্ত বল, এখন তোর কেমন লাগছে রে? ঠিকঠাক আছে না সব? সব দোষ আমারই। কেন যে তোকে নিয়ে বের হলাম আর কেনই বা ফুচকা খেতে গেলাম ঝাল দিয়ে, আমার মাথা থেকে একদম বের হয়ে গেছে তোর সমস্যার কথা। আর তুইও কম কিসে। ইস্যু, এসব কথা রাখ। বাড়ির কাউকে দেখছি না যে। আসলে তো দেখবি, কেউ তো এখানে নাই। নূর চুপ হয়ে যায়। কি দোস্ত, মিউট হয়ে গেছিস কেন? আরে তোর বাড়িতে কেউ জানে না? জানলে নিশ্চয়ই এতক্ষণে হাসপাতালে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলতো আঙ্কেল। পাগল মেয়ে না জেনে সব সময় তুই অভিমান করিস। আগে সব জেনে তারপর অভিমান করতে হয়। নূর ইরশাদের কথা শুনে কি যেন ভাবতে বসে। নূরকে সৌন্দর্য বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। অবশ্য নূরের সাথে ইরশাদও ছিল। ইরশাদ কয়েকবার সৌন্দর্যকে বাড়িতে আসার কথা বলে, কিন্তু লোকটা বারবার ইরশাদের কথা এড়িয়ে গেছে। নূরদের বাড়িতে আসা নিয়ে লোকটার কি সমস্যা বুঝলো না নূর। অবশ্য নূর ওই সময়ের পর থেকে মুখে তালা লাগিয়েছে, একটা কথাও বলেনি। সৌন্দর্য ওষুধগুলো বুঝিয়ে দিয়ে খুব দ্রুত চলে যায়। ইরশাদ আর নূর বাড়িতে প্রবেশ করে। নূর না করে দিয়েছে এসব ঘটনা নিয়ে কোনো কিছু বলতে। এখন যখন ঠিক আছে, শুধু শুধু বলে কেন টেনশনে ফেলবে? নূরের মা নূরের চেহারা দেখে বেশ বিচলিত হয়ে গিয়েছিল। দুইজন মিলে এটা ওটা বলে কাটিয়ে দেয়। সারা বিকেল নূরের সাথে থেকে সন্ধ্যার আগে আগে বাড়ি চলে যায় ইশরাত। রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে তারপর ঔষধ খেয়ে শুয়ে পড়ে নূর।
শরীরের উপর একটু বেশি অত্যাচার করে ফেলেছিল এই কয়দিন, তার ফল পাচ্ছে। বিছানায় শোয়ার সাথে সাথে চোখের পাতায় ঘুম এসে ভর করে। কিন্তু ওই যে, কারো সুখ কি কারো সহ্য হয় নাকি? নূরের এত সুন্দর ঘুমের 12টা বাজানোর জন্য মোবাইলটা কর্কশ শব্দে বেজে ওঠে। নূর ফোনটা কেটে দেয়, আরও কয়েকবার বাজতে থাকে। নূর ততক্ষণে ঘুমিয়ে কাঁদা, মোবাইলে টুংটাং শব্দ করে চলেছে। নূর এসবের শব্দ শুনে অতিষ্ঠ হয়ে ঘুমটা আবার ছুটে যায়। ঘুমের মাঝেই ফোনটা হাতে নেওয়ার চেষ্টা চালায়, কিন্তু ততক্ষণে মোবাইলই একেবারে বন্ধ হয়ে গেছে। সারাদিন চার্জে লাগানো হয়নি। সকালে ঘুম থেকে উঠতেও নূরের আজ বেশ দেরি হয়ে যায়। আজ ভার্সিটি বন্ধ, তাই কোনো প্যারা নেই। নূর আড়মোড়া ভেঙে উঠে বসে, ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। কি মনে করে ফোনটা হাতে নেয়। ফোন হাতে নিয়ে দেখে বন্ধ হয়ে আছে। চার্জে ফোন লাগিয়ে অন করতেই স্ক্রিনে ভেসে ওঠে কল আর মেসেজের ছড়াছড়ি। সবগুলো ওই দিনের ওই অপরিচিত নাম্বার থেকে এসেছে। লাস্ট মেসেজটা এমন: আমাকে এমন ইগনোর করার ফল তুমি পাবে অবুঝ বালিকা। ফিরে আসবো পরবর্তী সিজন নিয়ে। গল্পটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।